হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং টু অল। আজকে আমরা আমাদের ক্লাসরুমে ইকোনমিক্সের ক্লাস নিয়ে আলোচনা করব। ইকোনমিক্স পেপারটা খুবই গুরুত্বপূর্ণ পেপার। অর্থনৈতিক যেটা আমরা বলি সেটা খুবই গুরুত্বপূর্ণ ইকোনমিক্সটা। তার কারণ হচ্ছে যে প্রাইমারিলি আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আমরা যখন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করি, মাধ্যমিক অবধি আমরা কেউ ইকোনমিক্স পড়ি না, কিন্তু যখন আমরা উচ্চ মাধ্যমিক করছি আর্টস নিয়ে, সেখানে হয়তো কেউ কেউ সুযোগ পাই আমরা ইকোনমিক্স পড়ার। তো পিওরলি যেহেতু এটা আমরা ক্লাস 1 থেকে ক্লাস 10 অবধি পড়ছি না, আর আমাদের কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে যে সিলেবাসটাই থাক, যেখানে আমরা দেখি আমরা প্রত্যেক কিছু জিনিস আমরা কোথাও না কোথাও পড়ে থাকি, লাইক হিস্ট্রি হোক, জিওগ্রাফি হোক, বা সায়েন্স পেপার হোক, অঙ্ক হোক, রিজনিং হোক, কোথাও না কোথাও আমরা ফেস করি ওটা। তো আমরা তার থেকে একটু আমরা একটু অ্যাওয়্যার থাকি যে ব্যাপারটা কি আছে। কিন্তু ইকোনমিক্সটা সম্পূর্ণভাবে একটা নতুন টপিক, নতুন সাবজেক্ট। এটা নিয়ে আমরা আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ টপিক, যেহেতু আমরা WBCS 2024 জন্য এটা ক্লাসগুলো করাচ্ছি। তো আমরা জানি WBCS এর পরীক্ষায় 25 মার্কসের কিন্তু ইকোনমিক্স থেকে প্রিলিমস এর কোশ্চেন গুলো আসে, আর আমাদের মেন্সে এটা খুবই গুরুত্বপূর্ণ, 100 মার্কসের আসে। এই পেপারটা আরো গুরুত্বপূর্ণ হয়ে যায়, তার কারণ হচ্ছে যেহেতু ম্যাক্সিমাম লোকজন যাদের ব্যাকগ্রাউন্ড ইকোনমিক্স নেই বা যারা ইকোনমিক্স পড়ছেন না, যেহেতু ওনাদের একটা ব্যাকগ্রাউন্ড নেই আর পড়ছেন না বলে ওনাদের পারফরমেন্সটা নর্মালি এখানে ডাউন হয়। তাই যদি এখানে আপনারা একটু এজ নিতে পারেন, কেন হিস্ট্রি, জিওগ্রাফি সবাই পড়ছে, অঙ্ক সবাই পড়ছে, কিন্তু ইকোনমিক্স পার্টটা একটা এমন পার্টটা যেটা অনেক কেউ অ্যাওয়্যার নয় বা ভালো করে হয়তো পড়তে পারছেন না, রিসোর্সেস বুঝতে পারছেন না। সেই জন্য আপনাকে সবসময় পরীক্ষায় এটা ফোকাস করতে হবে যে যেখানে সবাই ভালো করতে পারছে সেখানে আমাকে ভালো করতেই হবে, আর যেখানে অন্যরা ভালো করতে পারছে না, যদি সেখানে আপনি ভালো করতে পারেন, সেটাই আপনাকে গ্যারেন্টি করবে যে আপনার সিলেকশনটা কনফার্মড হবে। সেই জন্য আবার বলি একবার, যেই পোর্শনে সবাই খুব ভালো করে পড়াশোনা করছে সেই পোর্শনটা তো আপনাকে ভালো করতেই হবে। আর যেই পোর্শনে অন্যরা উইক আছে, যদি সেই পোর্শনে বা অ্যাভারেজ স্টুডেন্ট যেখানে উইক আছে, সেখানে যদি আপনি একটু এফর্ট লাগিয়ে যদি আপনি একটু ভালো রেজাল্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনার চান্সেস অফ সিলেকশনটা খুব বেশি ভালো হবে। তাই ইকোনমিক্স নিয়ে আমরা আলোচনা করব। ইকোনমিক্স সাবজেক্টে যখন পড়বেন, দেখবেন আপনাকে খুব প্র্যাকটিক্যাল মনে হবে। আপনার আশেপাশে যে ঘটনাগুলো ঘটছে, সমস্ত বিষয়গুলো, সেটা আপনি রিলেট করতে পারবেন। এই সাবজেক্টটা আপনি তখনই মনে রাখতে পারবেন যখন আপনি কোনো পার্টিকুলার ইভেন্টকে বা কোনো পার্টিকুলার টপিককে বা কোনো একটা জিনিসটাকে আপনি আপনার জীবনে যে আশেপাশে যে ঘটনাগুলো ঘটছে অর্থনৈতিকভাবে, ইকোনমিক্সের যে টার্মস গুলো আছে, সেখান থেকে যদি আপনি রিলেট করতে পারেন, তাহলে আপনি পাবেন যে আপনার জন্য এটা খুবই সহজ মনে হবে, ডিফিকাল্ট মনে হবে না। বাট যদি আপনি টার্মসের একটা জার্গন হয়, জার্গন মানে আপনাকে চেষ্টা করবে সেখানে একটু ফাঁসিয়ে রাখা, যদি আপনি সেখানে ফেসে যান তখন কিন্তু আপনার জিনিসটা মনে হবে খুব ডিফিকাল্ট। তো আমরা লিটারাল মিনিং গুলো দেখবো, আর তারপরে সিম্পল সিম্পল টপিকস গুলো আমরা পড়বো। আজকে আমরা একটা ওভারভিউ করব, তারপরে আমরা প্রত্যেক কটা দিন আমরা একটা করে টপিক কভার করব। মেবি 40 থেকে 45টা হয়তো হার্ডলি টপিকস হতে পারে আমাদের ইকোনমিক্সে। সেটা পুরোটাই এন্টায়ারলি কভার করলে আমরা ইকোনমিক্স টপিকটা কভার করতে পারবো। ইকোনমিক্স নিয়ে আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে ইকোনমিক্স আমরা নলেজ পার্সপেক্টিভ নিয়ে পড়বো। আপনি সবসময় মাথায় এটা রাখবেন কি আমি একটা নতুন কিছু লার্ন করতে যাচ্ছি, যেটা লার্ন করলে আমি বিষয়টা আরো ভালো করে বুঝতে পারবো। দেখবেন অনেক সময় নিউজ পেপার যখন আমরা পড়াশোনা করি, দেখি কোথাও থাকে কি একটা মনিটারি পলিসি কমিটি হলো, বা রেপো রেট চেঞ্জ হলো, বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এটা করলো, বা ব্যাংকের মার্জার্স হচ্ছে, বা বাজেট পেশ করা হলো আমাদের পার্লামেন্টে, বিধানসভায়, বা আমাদের পার্লামেন্টে, লোকসভায়। এই যে সমস্ত বিষয়গুলো, যতক্ষণ না আপনি ইকোনমিক্সটা বুঝবেন ততক্ষণ আপনি কিন্তু পেপারে যে এই নিউজগুলো আসে সেগুলোকে ইন্টারপ্রেট করতে পারবেন না। তাই দেখবেন আপনার আশেপাশে যে নিউজগুলো ঘুরছে, পেপারে যেগুলো আসছে, সেগুলো আপনি তখনই কোরিলেট করতে পারবেন যখন আপনি ইকোনমিক্স পার্টটা খুব ভালো করে পড়বেন। তাই সকলকে একটাই রিকোয়েস্ট, এই ইকোনমিক্সটা কিন্তু আপনি এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যদি প্রথম অ্যাটেম্পটে আপনি পড়তে যান, তখন সমস্যা হবে। আপনার ফার্স্ট অ্যাপ্রোচ টুয়ার্ডস ইকোনমিক্স শুড বি, আপনার এরকম অ্যাপ্রোচ থাকার দরকার যে আপনি আপনি লার্ন করতে চাইছেন। যদি আপনি লার্ন করতে চান, তখন দেখবেন আপনি সাবজেক্টের উপর আপনার ভালো কন্ট্রোল থাকবে। আর একবার আপনার যখন কন্ট্রোল হয়ে যাবে, তারপরে দেখবেন কোশ্চেন্স গুলো সলভ করা খুবই ইজি হয়ে যাবে আপনার কাছে। আর ইকোনমিক্স যেহেতু একদমটাই নতুন, আপনাকে সিলেবাসটা খুবই বেশি বড় মনে হবে, খুব বেশি ডাইভার্সিফাই মনে হবে, কিন্তু কোশ্চেন্স গুলো যেটা আসে, ডেফিনেটলি কনসেপ্টটা তো খুব বড় বড় কনসেপ্ট আছে নিশ্চয়ই, কিন্তু যখন কোশ্চেন্স গুলো সলভ করবেন দেখবেন সেটা একটা পার্টিকুলার পোর্শন থেকে, একটা স্পেসিফিক পোর্শন থেকে বেশিরভাগ কোশ্চেন গুলো আসে। যদি আমরা ভালো করে প্রিপেয়ার করি আর নিজেকে এডুকেট করি, তো আমি আশা করি আপনারা সেই পোর্শন গুলো খুব ভালো করে করতে পারবেন। তো আজকে প্রথমেই আমাদের ইকোনমিক্সে আমরা যেটা বলি কনসেপ্ট বিল্ড আপ প্রোগ্রাম। কেন? এইখানে আপনাকে কোশ্চেন সলভ করতে হবে না, এখানে আপনাকে কনসেপ্ট বিল্ড আপ করতে হবে। প্রত্যেক কটা টার্মস এর অ্যাকচুয়াল লিটারাল মিনিং কি আছে সেটা যখন আমরা বলছি, তার এক্স্যাক্টলি মিনিং কি, তার সাথে ইন্টার রিলেটেড ওয়ার্ডস গুলো কি আছে,
তার সম্পর্কগুলো কি আছে, সেটা যদি আমরা ভাবনা চিন্তা করে ভালো করে দেখতে পারি, তখন দেখবেন আপনার লার্নিং ভালো হবে। আর আবার বলি, যখন লার্নিং ভালো হবে তারপরে আপনি কোশ্চেন সলভ করবেন, দেখবেন আপনি কিন্তু এই কোশ্চেন্স গুলো সলভ করতে পারবেন, আপনার কোনো খুব একটা সমস্যা হবে না। তাই আমরা শুরু করব আমাদের ইকোনমিক্সে ওভারঅল টপিকস। যদি আমরা পুরো ইকোনমিক্সের টোটাল যদি টপিকস গুলো দেখি, যেটা আমরা আমাদের অফলাইন ক্লাসে আমরা ক্লাস করেছিলাম, সেখানে আমরা ডিসকাস করেইছিলাম। তাই যারা অফলাইনের যারা বাচ্চারা যদি কেউ জয়েন করে থাকো, তো তারা একটু হয়তো বোর হতে পারে, ওরা মনে করবে যে সেম জিনিস পড়ানো হচ্ছে ওদেরকে আবার। বাট যেহেতু এটা গুরুত্বপূর্ণ টপিকস, সেজন্য আমাদেরকে কভার করতে হবে যে আলটিমেটলি আমাদের টার্গেট পার্টটা কি সব হচ্ছে, সেগুলো আমাদেরকে একবার দেখে নিতে হবে। তো প্রাইমারিলি যখনই আপনারা নিউজ পেপার পড়বেন বা এখন মিডিয়া দেখবেন বা কোনো চ্যানেল দেখবেন, আপনি একটা শুনবেন ন্যাশনাল ইনকামের কথা শুনবেন, জিডিপি, জিএনপি, ব্যাংক রেট, মনিটারি পলিসি, ফিসকাল পলিসি, আরবিআই, গভর্নর, রেপো রেট, রিভার্স রেপো রেট, অনেকগুলো টেকনিক্যাল টার্মস গুলো আসবে, যেটা আপনি ডেইলি লাইফে আপনি দেখবেন যখন আপনি কোনো ইকোনমিক্স টাইমস এর কোনো যদি নিউজ পেপার পড়েন বা কোনো স্পেসিফিক যদি আপনি নিউজ দেখছেন যেখানে মিডিয়াতে কোনো বাজেট রিলেটেড বা ফিনান্স ব্যাপারে কোনো ব্যাপারে আলোচনা হচ্ছে, সেখানে এই টার্মস গুলো আসে। তো প্রাইমারিলি আমাদের ডাব্লিউবিসিএস পরীক্ষায় আমাদের যে পরীক্ষাটা আমরা লিখি, সেখানে আপনার প্রিলিমসে 25 মার্কসের পরীক্ষা এখান থেকে কোশ্চেন্স আসে, আর আপনার মেন্সে এখান থেকে 100 মার্কসের আপনার কোশ্চেন্স আসে। আর তার সাথে আপনার যখন ইন্টারভিউ হয়, ইন্টারভিউতেও কিন্তু অনেক সময় দেখা গেছে অনেকগুলো কোশ্চেন গুলো কিন্তু এখান থেকে জিজ্ঞেস করা হয়। সেই জন্য এই পেপারটা আপনার জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। তাই এই পেপারটা একটু খুব ভালো করে আমাদের সবাইকে পড়তে হবে। আর যেটা বললাম যে যতক্ষণ আমার মাইন্ডে চলবে যে আমরা এডুকেট হতে চাইছি, ততক্ষণ দেখবেন জিনিসগুলো খুব সহজ থাকবে। বাট যখনই আমাদের মাইন্ডে চলে আসবে না আমরা এটাকে মুখস্থ করব, তখন কিন্তু সমস্যা ফেস হবে। তাই সকলের কাছে একটাই রিকোয়েস্ট যে আমরা লার্ন করব, সেই চিন্তা ভাবনা দিয়ে আমাদের পড়তে হবে। প্রথম টপিকটা হচ্ছে আমাদের ন্যাশনাল ইনকাম। আমাদের প্রত্যেকটা মানুষের পার্সোনাল ইনকাম হয়। আপনি কোথাও চাকরি করছেন, কোথাও কাজ করছেন, আপনি একটা ইনকাম আয় করছেন। সমস্ত মানুষের একটা দেশে বা একটা গ্রামে বা একটা পঞ্চায়েতে বা একটা ব্লক এরিয়াতে, একটা দেশের সমস্ত মানুষের যদি আমরা ইনকাম যোগ করে দিই, সেটাকে আমরা ন্যাশনাল ইনকাম বলবো। আমরা ডিটেলসে পড়বো ন্যাশনাল ইনকাম কি হয়, কিভাবে ক্যালকুলেট করি আমরা, আমরা কি করে জিডিপি দেখি, আমরা জিএনপি দেখি, তাদের মধ্যে পার্থক্য কি আছে, এনএনপি কি আছে, এনএনপি কেই একটা লেভেলে গিয়ে আমরা ন্যাশনাল ইনকাম বলি, সেখান থেকে কি কি আমরা বাদ দিই, তার ডিটেলসে আমরা ন্যাশনাল ইনকামটা পুরোটাই পড়বো। নেক্সট হচ্ছে মানি আর ব্যাংকিং। আমরা জানি ইকোনমিক্সে মানি ছাড়া এখন কিছুই হয় না, টাকা নিয়ে আমরা সমস্ত কিছু কেনাকাটা করি, আমাদের যতগুলো ট্রানজেকশন গুলো হয় সেটা টাকা নিয়ে হয়। আর তার একটা সবার থেকে বড় ইনস্টিটিউশন হচ্ছে ব্যাংকিং। ব্যাংকিং সিস্টেম না থাকলে আমরা কোনো ট্রানজেকশনই করতে পারবো না। ব্যাংক হচ্ছে ইন্টারমিডিয়েটরি, মানে একজন যারা টাকা দিচ্ছে, একজন টাকা নিচ্ছে। আর যেহেতু নাম্বার অফ পার্টিজ, নাম্বার অফ স্টেক হোল্ডার্স এত বেশি আছে, এই মাঝখানে একটা ইন্টারমিডিয়েটরি আছে ব্যাংকিং, যার ইকোনমিক্সে প্রচুর বড় রোল আছে। তার রোলটাও আমরা পুরো ভালো করে পড়বো, সেই পোর্শনটা আমরা পড়বো। মানির গুরুত্ব আরো বেড়ে গেছে, কেন কি আমাদের অনেক আগে একটা বার্টার সিস্টেম চলতো, যেখানে আপনি একটা জিনিস কাউকে দিলেন, তার বদলে আপনি অন্য একটা জিনিস নিলেন, সেটা বার্টার সিস্টেম ছিল। কিন্তু মানি, কারেন্সি চলে এসছে, আর কারেন্সি নিয়ে এখানে আলোচনা হবে যে কারেন্সি কি আর তার গুরুত্বটা কি আছে। তারপরে সেন্ট্রাল ব্যাংক আর মনিটারি পলিসি। সেন্ট্রাল ব্যাংক আমরা জানি, যেহেতু অনেকগুলো ব্যাংকিং সিস্টেম আছে, ব্যাংকে সবাই যান, এখন মোটামুটি সবারই অ্যাকাউন্ট আছে, ব্যাংকের গুরুত্বটা আমরা জানি। আমরা ব্যাংকে মোটামুটি টাকাগুলো জমা করি, আমরা সেভিংস করি, তার উপরে আমরা একটা ইন্টারেস্ট পাই। ব্যাংক আমাদের কাছে যে টাকাটা পায়, সেই টাকা নিয়ে ব্যাংক ইনভেস্টমেন্ট করে। ইনভেস্টমেন্ট করলে লাইক ব্যাংকের কাছ থেকে অন্য কেউ লোন নিচ্ছে, সেখানে ব্যাংক একটা ইন্টারেস্ট আর্ন করছে, সেখান থেকে ব্যাংক একটা ইন্টারেস্ট আমাদেরকে পেমেন্ট করছে, একটা ব্যাংকের খরচ হয় আর একটা ওদের প্রফিট হয়। সেই পুরো ব্যাপারটাই ব্যাংকিং যখন পড়বো। তারপর সেন্ট্রাল ব্যাংক যে হয়, যেরকম আমার আপনার ব্যাংক হচ্ছে এসবিআই বা অন্য কোনো ব্যাংক হচ্ছে, সেভাবেই গভর্নমেন্টের যে ব্যাংক হয়, গভর্নমেন্টের জন্য যে ব্যাংক কাজ করে, সেই ব্যাংকটাকে আমরা সেন্ট্রাল ব্যাংক বলি। সেটা আমাদের আরবিআই আছে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। সেটা নিয়ে আমরা আলোচনা করবো যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ফাংশনস কি, কি কাজ করে। তার সাথে মনিটারি পলিসি, খুব দুটো ইম্পর্টেন্ট পলিসি আমরা পড়বো, যে মনিটারি পলিসি কি হয় আর ফিসকাল পলিসি কি হয়। মনিটারি পলিসি কি হয়, টাকা পয়সা নিয়ে যে পলিসিগুলো ডিসাইড করা হয়, যে মার্কেটে কত অ্যামাউন্ট অফ মানি, কত টাকা মার্কেটে থাকবে, তার যে পলিসিটা, যে কত টাকা থাকবে মার্কেটে অ্যাট এ সার্টেন পয়েন্ট অফ টাইম, গ্রোথ হওয়ার জন্য কত টাকার দরকার আছে,
ইনফ্লেশন বাড়লে টাকাটা কি করে কমাতে হবে, সেই সমস্ত আলোচনা কিন্তু আমরা আমাদের মনিটারি পলিসি যে সাবজেক্টটা বা যে টপিকটা আছে সেখানে আমরা ভালো করে করব। তারপরে আমরা দেখতে পাচ্ছি ফিসক্যাল পলিসি। মার্কেটে যে ফ্লো অফ মানি আছে, সে ফ্লো অফ মানি মনিটারি পলিসি আর ফিসক্যাল পলিসি দিয়ে আমরা কন্ট্রোল করি। মনিটারি পলিসি দিয়ে কে কন্ট্রোল করে? সেন্ট্রাল ব্যাংক কন্ট্রোল করে প্রাইমারিলি। আর ফিসক্যাল পলিসি কে করে? ফিসক্যাল পলিসি আমাদের গভর্নমেন্ট করে। গভর্নমেন্ট ফিসক্যাল পলিসি তৈরি করে, তার ভিত্তিতে মার্কেটে মানি সাপ্লাইটা কমানো যায় বা মানি সাপ্লাইটা বাড়ানো যায়। মানি সাপ্লাই কখন বাড়াতে হয়? যখন গ্রোথ আমাদের কম থাকে তখন মানি সাপ্লাইটা বাড়াতে হয়। আর যখন আমাদের ইনফ্লেশনটা বেড়ে যায় তখন আমাকে মানি সাপ্লাইটা কমিয়ে ইনফ্লেশনটাকে কন্ট্রোল করতে হয়। আমরা ডিটেলসে দেখবো যে মনিটারি পলিসি আর ফিসক্যাল পলিসিতে একদিকে সেন্ট্রাল ব্যাংক আর একদিকে গভর্নমেন্ট কি করে এই দুটো টুলস গুলোকে ইউজ করে কি করে মার্কেটে সাপ্লাই অফ মানি কন্ট্রোল করে, সেই পুরো বিষয়টা আমরা এখানে দেখব। তারপরে ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি। আমরা জানি যে এই বছর আপনি একটা কোনো জিনিস, একটা কোনো যেটা আপনি কাজে লাগান, সাপোজ করুন যে মেবি রাইস, যে চালটা আমরা খাই, যদি 100 টাকা করে কেজি বাসমতি রাইস হয় এই বছর, নেক্সট ইয়ারে আপনি দেখবেন ওটা 103 টাকা বা 104 টাকা বা 105 টাকা হয়ে যাচ্ছে। এই যে রেট যে চেঞ্জ হচ্ছে বা যে মেহঙ্গাই বেড়ে যাচ্ছে, দাম বেড়ে যাচ্ছে জিনিসপত্রের, সেটাকে আমরা ইনফ্লেশন বলি। ইনফ্লেশন কেন হয়, তার কি কারণ আছে, তার রিকোয়ারমেন্ট কি আছে, তার ইম্প্যাক্ট কার উপরে পড়ে সোসাইটিতে। সেকশন অফ সোসাইটিতে আমরা দেখেছি গরিব লোক আছে, মিডিয়াম ইকোনমিক্স থেকে লোকজন আছে, হায়ার ক্লাসেস লোক আছে, কার উপরে কোন জিনিসের কেমন ইম্প্যাক্ট পড়ে, সেই পুরো পার্টগুলো আমরা ডিটেলসে অ্যানালিসিস করব। তারপরে আমাদের আছে এক্সটার্নাল সেক্টর এন্ড কারেন্সি এক্সচেঞ্জ। আমাদের এক্সটার্নাল সেক্টর গুলো কি, কারেন্সি এক্সচেঞ্জের কেন প্রয়োজন পড়ে আমরা জানি। এখন পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা ইউনিভার্সাল একটা ট্রানজেকশনস গুলো হচ্ছে। ফ্লো অফ ম্যাটেরিয়াল, ফ্লো অফ সার্ভিসেস, ফ্লো অফ ম্যান পাওয়ার থ্রু আউট আছে। একটা স্টেট থেকে অন্য স্টেটে কেউ চলে যাচ্ছে, একটা দেশ থেকে একটা অন্য দেশে কেউ চলে যাচ্ছে। যেভাবে মানুষ মুভ করছে সেভাবে সার্ভিস গুলো মুভ করছে, সেখানে ট্রানজেকশন হচ্ছে, বিজনেস হচ্ছে। বিজনেস হলে আমাদের কারেন্সি বিজনেস করতে হয়। আমরা ডলার কিনি, আমাদের কাছ থেকে কেউ রুপিস কিনছে বলে কারেন্সি এক্সচেঞ্জটা আমাদেরকে দেখতে হবে। ক্যাপিটাল মার্কেট, যখন আমরা ইনভেস্টমেন্টের কথা বলবো তখন আমরা জানি যে ইনভেস্টমেন্ট তো ইন্ডিভিজুয়াল লেভেলে যেটা হয় ইনস্টিটিউশনস গুলো ইনভেস্টমেন্ট করে। ক্যাপিটালের মার্কেট থ্রু কি হয়, কোম্পানি নিজের ওখানে রেজিস্টার্ড করে, সেখান থেকে কোম্পানি ফান্ডিং করে, আর সেই ফান্ড নিয়ে কোম্পানি ইনভেস্টমেন্ট করে। ইনভেস্টমেন্ট করার পর প্রোডাকশনটা বাড়ানো হয় আর ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো হয়। সেই পার্টটা আমরা ক্যাপিটাল মার্কেটে দেখবো, যে ক্যাপিটাল মার্কেটটা কি করে কাজকর্ম করে, সেই পার্টটা পুরো ডিটেলস দেখবো। ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, আমরা যেরকম আলোচনা করলাম যে ব্যাংকিং একটা খুবই গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার ইন দ্য এন্টায়ার সাপ্লাই চেন। আমাদের যতগুলো স্টেক হোল্ডার আছে ইকোনমিক্সে বা যতগুলো জিনিসগুলো নিয়ে আমরা কাজকর্ম করি তার মধ্যে ব্যাংকিং একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু ব্যাংকস যেহেতু লিমিটেড আছে বলে অনেকগুলো ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস আছে যারা এখন কাজকর্ম করে, যারা লোন দিচ্ছে বা ক্রেডিট সিস্টেম অ্যাভেলেবেল করাচ্ছে, যেরকম বাজাজ ফিন্যান্স আর অনেকগুলো ছোটখাটো যারা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস গুলো আছে, ওটা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে আমাদের একটা কনসেপ্ট আছে ফিনান্সিয়াল ইনক্লুশন। ফিনান্সিয়াল ইনক্লুশনটা তার মানে হচ্ছে যে একটা সময় ছিল অনেক কেউ আমরা স্যালারি হয়তো ক্যাশে পেতাম, তারপরে হয়তো পাসবুকে আমরা পোস্ট অফিসে গিয়ে আমরা স্যালারি গুলো মানে বার করতাম সেরকম। তাও দেখা গেছে অনেক লোক আছে যাদেরকে ফিনান্সিয়ালি ইনক্লুড করা হয়নি, তার মানে যাদের অ্যাকাউন্ট নাম্বার নেই। এখন গভর্নমেন্ট দেখেছে যে অনেক কিছু জিনিসটাকে লিকেজ কন্ট্রোল করার জন্য ডেবিটি মাধ্যমে মানুষকে টাকা পাইয়ে দেওয়া হয়। যারা এখন স্যালারি পাচ্ছি বা যারা পেনশন পাচ্ছি, ভাতা পাচ্ছি, কোনো রেমিটেন্স পাচ্ছি, যেই টাকাই পাচ্ছি আমরা এখন ব্যাংকিং সিস্টেমের থ্রু পাচ্ছি, মানে একটা ফর্মাল সিস্টেমে সবাই যুক্ত হয়ে যাচ্ছি। মানে যদি আপনার কাছে একটা ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনাকে বলা হবে যে আপনি ফিনান্সিয়াল ইনক্লুশনের ভিতরে আপনি আসেননি। সেই জন্য ফিনান্সিয়াল ইনক্লুশন পার্টটা দেখবো, যে কি করে সবাইকে একটা ফিনান্সিয়াল পার্টে অ্যাটলিস্ট যোগদান করানো যাবে, যে তাকে কোনো পরিষেবা থেকে জানা হতো সেই লোকটা বঞ্চিত না রয়ে যায়, সেই পার্টটা দেখতে হবে। ফার্ম সাবসিডিজ, আমরা জানি ফার্মার্সরা কাজকর্ম করেন, ফার্মার্সদেরকে বলা হয় দে আর দ্য ফুড সাপ্লায়ার। ওদের জন্য একটা ফুড সিকিউরিটি একটা বড় চেন আছে, যে চেনটাকে মেনটেন করতে হয়। তো ফার্মার্স তো খুব বেশি কাজ করেন, তো ওনাদেরকে কাজকর্ম করার জন্য একটা সাবসিডি প্রোভাইড করা হয়। সেটা কি ধরনের হয়, তার ইম্প্যাক্ট কি আছে, কত সাবসিডি দিলে ভালো আছে, সাবসিডি আমাদের ইকোনমিক্সের জন্য ভালো না খারাপ, সে সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তারপরে আছে এমএসপি, মিনিমাম সাপোর্ট প্রাইস। ফার্মার্সদেরকে আমাদেরকে একটা মিনিমাম সাপোর্ট প্রাইস দিতে হয় প্রত্যেক কটা ক্রপের জন্য। কেন কি, যদি আপনি ফার্মার্সদেরকে গ্যারেন্টি না দেন যে আপনি আজকে প্রডিউস করছেন কোনো একটা জিনিস, আর যদি আপনি প্রডিউস করেন তাহলে আপনার এই রেটে বিক্রি হয়ে যাবে, যদি আপনি একটা মিনিমাম সাপোর্ট প্রাইস একটা ফিক্স করে দেন যে এর নিচে আর কেউ আপনার কাছ থেকে নেবে না, যে নেবে তাকে এর উপরে দিতে হবে, তাহলে ফার্মার্সরা একটা মোটিভেশন পায় যে আমি যে প্রডিউস করতে চলেছি, আমি যে চাষটা করতে যাচ্ছি, সেটা যখন আমি মার্কেটে নিয়ে গিয়ে বিক্রি করব, তাহলে
আমার যে কস্ট অফ প্রোডাকশন আছে, যে টাকা খরচ করে আমি এই জিনিসটাকে তৈরি করেছি, তার থেকে বেশি আমি টাকা পাবো। মিনিমাম সাপোর্ট প্রাইস গভর্নমেন্ট এটা ফিক্স করে দেয়। যেরকম আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গতে বা মেবি থ্রু আউট দ্য ইন্ডিয়া আমাদের যে এমএসপি আছে, মিনিমাম সাপোর্ট প্রাইস ভ্যারি করে স্টেট ওয়াইজ। আমাদের ওয়েস্ট বেঙ্গলে সামওয়্যার অ্যারাউন্ড 2250 টাকা হয়তো আছে 1 কুইন্টাল চাল যদি আপনি গভর্নমেন্টকে বিক্রি করেন। এফসিআই ডেফিনেটলি প্রকিউর করে, সেটা গভর্নমেন্ট প্রকিউর করছে, সেটা হচ্ছে আমাদেরকে 2250 টাকা পার কুইন্টাল ওটা বিক্রি হয়। তো এই যে অ্যামাউন্টটা ফিক্স করে দেওয়া হলো, তাহলে কি হলো, এখান থেকে একটা ফার্মার্সদেরকে একটা অ্যাসিউরিটি দেওয়া হলো, একটা গ্যারেন্টি দেওয়া হলো যে আপনারা যতটা প্রডিউস করতে চান করুন। ডেফিনেটলি এখানে একটা নিয়ম আছে যে একটা ফার্মার 60 কুইন্টাল থেকে বেশি ধান বিক্রি করতে পারে না। তো সেখানে আছে একটা লিমিটেশন তো আছে, বাট কিন্তু ফার্মার্সদের জন্য, কেন কি আমরা যে কাজটা করছি, সেই গভর্নমেন্ট যে কাজটা করছে এমএসপি নিয়ে, সেই কাজটা কেন করছে, এরকম ফার্মার্সরা যারা বটম স্ট্র্যাটারে আছে বা যারা সবার থেকে লোয়ার স্ট্র্যাটারে থেকে কাজ করছে, যাদের নিজের কিছু জমি আছে, 5 বিঘা 10 বিঘা জমি আছে, সেখানে যদি ওরা চাষ করেন, তাহলে সেই জিনিসটা যেন উনি গভর্নমেন্টকে বিক্রি করতে পারেন। আর বিক্রি করার জন্য উনি যেন মিনিমাম সাপোর্ট প্রাইস একটা সামান্য টাকা ওনাকে যেন উনি পেতে পারেন, তার জন্য গভর্নমেন্ট কি করে, মিনিমাম সাপোর্ট প্রাইস ডিক্লেয়ার করে কয়েকটা প্রোডাক্টের। সমস্ত প্রোডাক্টের উপরে কিন্তু এখনো, সমস্ত প্রডিউসের উপরে এখনো এমএসপি নেই। অনেকদিন ধরে অনেকগুলো প্রডিউসকে নিয়ে ডিমান্ড আছে লোকের যে এমএসপি গুলো কিন্তু ডিফাইন করা হোক। তারপরে ইন্ডিয়ান ইকোনমিতে আমরা ওভারভিউ দেখবো একটা, যে ইন্ডিয়ান ইকোনমি নিয়ে আমরা কি আলোচনা করি, ইকোনমিক্স এর আমরা কি মানে বুঝি, আমরা পুরো সাপ্লাই চেনটা কি আছে পুরো সাইকেলটা স্টাডি করব, ডিমান্ড সাপ্লাই কি আছে, কখন ডিমান্ড ফ্যাক্টর কি আছে, সাপ্লাই ফ্যাক্টর কি আছে, সেই সমস্ত বিষয়গুলো দেখবো আমরা। কস্ট অফ প্রোডাকশন দেখবো, ফ্যাক্টর কস্ট গুলো দেখবো, সেই পার্টগুলো আমরা দেখবো। রিসোর্স মোবিলাইজেশন, যতগুলো আমরা কাজকর্ম করি প্রত্যেকটা কাজে কিন্তু আমাদের কিছু না কিছু রিসোর্স লাগে। রিসোর্স কি হতে পারে, ম্যান পাওয়ার রিসোর্স হতে পারে, আপনার ম্যাটেরিয়াল রিসোর্স হতে পারে, আপনার ল্যান্ড একটা রিসোর্স হতে পারে, আপনার মানি একটা রিসোর্স হতে পারে। এই সমস্ত রিসোর্সকে কি করে মোবিলাইজ করা হয় আমাদের অবজেক্টিভস গুলোকে অ্যাচিভ করার জন্য, সেই পার্টিকুলার পোর্শনটা আমরা এখানে পড়বো। তারপরে গভর্নমেন্ট বাজেটিং, বাজেট পার্টটা খুব ইম্পর্টেন্ট। আমরাও আমাদের বাড়িতে বাজেটিং করি। আমরা মান্থলি কেউ 50,000 রুপিস আয় করছি, সেই টাকা থেকে আমাকে থ্রু আউট দ্য ইয়ার আমাকে বাজেট করতে হবে। বাজেট মানে কি হচ্ছে, আপনি আপনার ইনকাম পার্টটা আর আপনার এক্সপেন্ডিচার পার্টটার একটা হিসাব কিতাব তৈরি করেন, যে এন্টায়ার বছরে আমি এত টাকা আয় করব, এত টাকা খরচ করব, কত টাকার আমি সেভিংস করব, কত টাকার আমি ইনভেস্টমেন্ট করব। আপনার যে পুরো কমপ্লিট আপনার ডিটেলস গুলো আপনি তৈরি করেন, সেটাই বাজেটিং। যেহেতু ভারত একটা খুব বিশাল একটা দেশ, যেখানে 141 crore পপুলেশন, তো গভর্নমেন্টকেও একটা বাজেটিং করতে হয় যে গভর্নমেন্ট রেভিনিউ রিসোর্স গুলো কোথা থেকে জেনারেট করবে, আর সেই রেভিনিউ রিসোর্স গুলোকে কোন কোন সেক্টরে খরচ করবে অ্যাজ পার দ্য নিড অফ দ্য পিপল অ্যান্ড টু ফুলফিল দ্য অ্যাসপিরেশন অফ দ্য পিপল। মানুষের অ্যাসপিরেশনস গুলো ফুলফিল করার জন্য গভর্নমেন্ট বাজেটিং গুলো কি করে করবে সেগুলো। ইকোনমিক্স রিফর্মস গুলো আমরা দেখবো। আমাদের দেশ স্বাধীন হয়েছিল 1947-এ, তারপরে 1950-তে আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া চলে আসে। তারপর থেকে যখন বিজনেস অ্যাক্টিভিটিস গুলো আমাদের কান্ট্রিতে হয়, তখন আমরা ধাপে ধাপে দেখবো যে ইকোনমিক রিফর্মস গুলো কখন কখন হলো। 1991-এর ইকোনমিক্স রিফর্মসটা সবার থেকে বেশি আলোচনা করা হয়। আমাদের দেশ আগে একটা ক্লোজড ইকোনমি ছিল, আমরা মিক্সড ইকোনমি বলি। তারপরে 1991-এ দেখলাম আমরা ওটাকে ওপেন করা হলো, বাইরে থেকে লোকজন ইনভেস্টমেন্ট করতে পারে সেরকম ব্যবস্থা এস্টাবলিশড হলো। সেই পোর্শন গুলো আমরা কিন্তু ইকোনমিক্স রিফর্মস এ পড়বো। সেখানে 1991-এর ইকোনমিক রিফর্মসটা সবার থেকে বেশি গুরুত্বপূর্ণ, কেন কি মেজর চেঞ্জেস করা হয়েছিল ওখানে, সেই পোর্শনটা আমরা পড়বো। তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পলিসি চেঞ্জেস। একটা ইন্ডাস্ট্রি যখন অ্যাক্ট করে, কাজ করে, ইন্ডাস্ট্রি যেহেতু ল্যান্ড এক্োয়ার করছে, লেবার ইউজ করছে, রিসোর্সেস ইউজ করছে, সেখান থেকে কাজকর্ম যখন করছে তখন পলিউশন হয়, এনভায়রনমেন্টটা পলিউট হয় বলে অনেকগুলো স্টেক হোল্ডার যেখানে কাজকর্ম করছে তার আশেপাশে অনেকগুলো মানুষ কিন্তু ইম্প্যাক্টেড হন, বলে গভর্নমেন্টকে কিন্তু পলিসিগুলো তৈরি করতে হয়। একদিকে পলিসিগুলো ইজি রাখতে হয়, কেন কি যদি পলিসিগুলো ইজি না থাকে তাহলে ইন্ডাস্ট্রি আসবে না, কোম্পানি প্লান্ট সেট আপ করবে না। যদি অনেকগুলো বটলনেকস থাকে, অনেকগুলো ফর্মালিটিস থাকে, আবার যদি কোম্পানি সেট আপ না করে, তাহলে সেই এলাকার যে সামগ্রিক যে বিকাশ ডেভেলপমেন্ট যেটা হওয়ার কথা সেটাও হবে না। বলে একটা ব্যালেন্স মেনটেন করতে হয়, যে যারা কাজকর্ম করবেন, যারা লেবার আছেন বা যতগুলো স্টেক হোল্ডার আছেন, এনভায়রনমেন্ট থেকে শুরু করে সমস্ত বিষয় যেন খুব সুন্দরভাবে গোছানো থাকে, খুব একটা সমস্যা না হয়। আর তার সাথে কোম্পানি আমাদের এখানে আসে, এখানে ডেভেলপমেন্ট হোক, তার জন্য অনেকগুলো পলিসি তৈরি করতে হয়। তো ইন্ডাস্ট্রিয়াল পলিসি গুলো কি আছে, তার মধ্যে কি কি চেঞ্জেস হয়েছে। ইনক্লুসিভ গ্রোথ, গ্রোথ একটা দিক থেকে আপনি যদি একটা কোনো পার্টিকুলার এরিয়াতে আপনি গ্রো করলেন, তো সেটা তো করলে হবে না। সাপোজ করুন আপনি হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স পলিটি সবকিছু পড়ছেন, আপনি পলিটিতে খুব ভালো আছেন, কিন্তু আপনি বাকি 2-3টে বিষয়তে আপনি খুব ভালো নেই।
তো আপনার যে গ্রোথ হতে হবে সেটা খুবই ইনক্লুসিভ হতে হবে, প্রত্যেকটা ফিল্ডে কিন্তু আপনাকে ভালো হতে হবে। আপনি যদি একটা বা দুটো সাবজেক্টে খুব ভালো করে করেন কিছু, কিন্তু অন্য সাবজেক্টে যদি আপনি পিছিয়ে থাকেন, তাহলে এটা ইনক্লুসিভ গ্রোথ বলা যাবে না। সেই পোর্শনটাও আমরা দেখবো। আনএমপ্লয়মেন্ট, আমাদের দেশ যত বড় দেশ, 140 crore যে পপুলেশন আমাদের, তার কাছে সবার থেকে বড় চ্যালেঞ্জ, যেহেতু আমরা বলি এখন যে ম্যাক্সিমাম ইয়াংস্টার্স 18 থেকে শুরু করে 45 বা 50 অব্দি এজের যারা এজ গ্রুপ, তারা সবার থেকে বেশি পপুলেশন কিন্তু আমাদের ভারতে আছে। তো আমরা দেখি যে সেখানে যেহেতু এমপ্লয়মেন্টটা খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, ইকোনমিতে এমপ্লয়মেন্ট বা আনএমপ্লয়মেন্ট যদি আমরা বলি, একটা সবার থেকে বড় টপিক। ইভেন গভর্নমেন্টকেও কিন্তু এখানে সবসময় ক্রিটিসাইজ হতে হয়। আর গভর্নমেন্টের জন্য, কোনো গভর্নমেন্টের জন্য সবার থেকে বড় যে প্রশ্ন থাকে যে গভর্নমেন্ট নিজের লোকদেরকে কাজ দিতে পারছে না, এই প্রশ্নটা গভর্নমেন্টের কাছে সবসময় থাকে। আর যেহেতু পুরো পলিটিটা ইকোনমিতে ডিপেন্ড করে, বলে আনএমপ্লয়মেন্টটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা আমরা স্লোলি আমরা ওটা ডিল করব, আমরা দেখব। পোভার্টি কি, ইনইকুয়ালিটি কি? পোভার্টি আমরা জানি যে সার্টেন অ্যামাউন্ট অফ ইনকামকে আমরা একটা লাইন ফিক্স করি, লাইনের নিচে যারা আছে তাদেরকে আমরা বলি বিলো পোভার্টি লাইন, লাইনের উপরে যারা আছে তাদেরকে আমরা বলি এভব পোভার্টি লাইন। বাট আমাদের ভারতে দেখেছি আমরা, সেই লাইনটা যেভাবে ড্র করা হয়েছে, তার যে ক্যালকুলেশনটা, সেই পার্টটা এতই ভেগ আছে, সেই লাইনটা এত নিচে আছে, যদিও আমরা বলি যে আমাদের দেশে এখন হয়তো মেবি সাপোজ সামওয়্যার 23-24 crore লোক আছে যারা এখনো বিপিএল আছে, সেই ফিগারটাও কিন্তু অ্যাবসার্ড ফিগার, খুব একটা ফিগার ভালো নেই। তো পোভার্টিটা কি, কিভাবে ক্যালকুলেট হয়, কিভাবে মেজার্ড হয়, কিভাবে আমরা দেখতে পারি পোভার্টি আছে কিনা, সেই পার্টগুলো আমরা ডিসকাস করব। তারপরে ইনইকুয়ালিটি, ইনইকুয়ালিটি আছে সোসাইটিতে, আমরা জানি প্রত্যেকটা জায়গাতেই ইনইকুয়ালিটি থাকে। এবার ইনইকুয়ালিটি অন্য রকম হতে পারে, রিজনাল ইনইকুয়ালিটি হতে পারে, জেন্ডার ইনইকুয়ালিটি হতে পারে, ফিনান্সিয়াল ইনইকুয়ালিটি হতে পারে, সোসাইটাল ইনইকুয়ালিটি হতে পারে। সেই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের এই পার্টিকুলার টপিকে আমরা আলোচনা করব। তারপরে ইনফ্রাস্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে কোনো ইকোনমিক্স এর বেস। উইদাউট ইনফ্রাস্ট্রাকচার কোনো ইকোনমিক্স রান করতে পারে না। কোনো ইকোনমিক্সে কি হয়, ট্রানজেকশন হতে হবে, অ্যাক্টিভিটি হতে হবে, আর কোনো একটা অ্যাক্টিভিটি করতে গেলে আপনাকে ইনফ্রাস্ট্রাকচার লাগবেই। আজকে ক্লাস কন্ডাক্ট করছি, তো আমাদের বোর্ড হলো একটা ইনফ্রাস্ট্রাকচার, ক্যামেরা একটা ইনফ্রাস্ট্রাকচার, আমাদের সার্ভার সিস্টেম একটা ইনফ্রাস্ট্রাকচার, আমাদের অ্যাপ্লিকেশন একটা ইনফ্রাস্ট্রাকচার। যতক্ষণ আপনার কাছে ইনফ্রাস্ট্রাকচার থাকবে না, আপনি কোনো ইকোনমিক অ্যাক্টিভিটি আপনি ভাবতেই পারেন না। তো এনি ইকোনমিক অ্যাক্টিভিটি হ্যাজ টু স্টার্ট উইথ দ্য ইনফ্রাস্ট্রাকচার। সেই জন্য ইনফ্রাস্ট্রাকচার পার্টটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, এটা আমরা পড়বো। ইনভেস্টমেন্ট মডেল, তারপরে আমাদের এখানে দেশে আমরা যেটা আলোচনা করছিলাম যে মানুষজন সবাই যে আয়টা করে, ইনকাম করে, জব করছে, জব করার পরে ইনকাম করছে, ইনকাম করার পরে কিছু টাকাটা আমরা সেভিংস করি, সেই সেভিংস এর টাকাটা নিয়ে ব্যাংক কি করে, সেই টাকাটাগুলোকে ইনভেস্টমেন্ট করে। তো ইনভেস্টমেন্ট মডেল গুলো কি আছে, কিরকম মডেল গুলো সাকসেসফুল মডেল আছে, কোথায় ফেলিয়ার মডেল আছে, এটা নিয়ে আমরা আলোচনা করব, এটা নিয়ে আমরা ডিসকাস করব। তারপরে আছে পিডিএস, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, বাফার স্টক এন্ড ফুড সিকিউরিটি। আমরা যখন ফুড নিয়ে আলোচনা করব, ফার্মার্স নিয়ে আলোচনা করব, ফার্মার্স যখন একটা ক্রপ প্রডিউস করেন, তারপরে গভর্নমেন্টকে সেল করেন, গভর্নমেন্ট ওটা পারচেস করে, আর পারচেস করার পরে গভর্নমেন্ট কি করে, ওটাকে পাবলিকে ডিস্ট্রিবিউট করে। কিভাবে, যার যেরকম রিকোয়ারমেন্ট আছে, সোসাইটাল যেরকম নিড আছে, তার অ্যাকর্ডিংলি ভেরিয়াস রেশন শপের থ্রু গভর্নমেন্ট পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম করে। সেখানে গভর্নমেন্টকে একটা বাফার স্টক মেনটেন করতে হয়, সেই বাফার স্টকটা কি, কত লেভেল চলে আসলে বাফার স্টকটা চেক করতে হয়, আবার রিফিল করতে হয়। ফুড সিকিউরিটিটা কি, সেই পুরো বিষয়গুলো আমরা ডিটেলসে একটা একটা করে টপিকস গুলো আমরা আলোচনা করব, ডিসকাস করব। তারপরে হচ্ছে আমাদের ইকোনমিক্স অফ অ্যানিমাল রিয়ারিং। আমাদের দেশে আমরা জানি যে কনজাম্পশন অফ নন ভেজিটেবলস অনেক বেশি আছে, ভেজিটেবলসও আছে। তার মধ্যে আমাদের ফিশ আছে, আমাদের পোল্ট্রি আছে, আমাদের গোট্রি আছে, পিগরি আছে। তাদের যে ইকোনমিক্সটা, তাদেরকে যদি আমরা অ্যানিমাল রিয়ারিং পার্টটা দেখি, কেন দেখবেন আপনি, ফর থ্রু আউট এ পার্টিকুলার ইয়ার সবাই কাজ পায় না। আমাদের যে ক্রপ গুলো আছে, রবি ক্রপ আছে, আমাদের খরিফ ক্রপ আছে, কিন্তু একটা মাঝখানে টাইম দেখবেন যেখানে গ্যাপ থাকে, সেই টাইমে মানুষের কাছে রুরাল এলাকা যেটা আছে, এখনো ভারতে 30% কিন্তু পপুলেশন আমাদের আরবান এলাকায় থাকে, তারপরেও আমাদের 70% কিন্তু পপুলেশন আমাদের রুরাল এলাকায় থাকে। রুরাল এলাকাতে যারা মানুষজন থাকে, ওদের যে ইকোনমিক্সটা, সেটা ডেফিনেটলি মোর অর লেস ডিপেন্ড করে এগ্রিকালচার সেক্টরের উপরে। কিন্তু সেই এগ্রিকালচার সেক্টরেও কিন্তু থ্রু আউট দ্য ইয়ার কিন্তু কাজ নেই। যেহেতু থ্রু আউট দ্য ইয়ার 12 মাসে কাজ নেই বলে, যেখানে যেখানে মানুষের কাছে কাজ কম থাকে, যে টাইমে তাকে তো পরিবার চালাতে হবে, ফ্যামিলি চালাতে হবে, সেই জন্য সেখানে আমরা ইকোনমিক্স অফ অ্যানিমাল রিয়ারিং দেখবো, যে অ্যানিমাল রিয়ারিং কত ইম্পর্টেন্ট আছে, আর সে কিভাবে আমাদের ইকোনমিক্স কে সাপোর্ট দেয়, আর মানুষের যে এমপ্লয়মেন্ট যে জেনারেশন হয়, সেখানে অ্যানিমাল রিয়ারিং এর কি রোল আছে।
তারপরে টেকনোলজি মিশন, আমরা যে ডিফারেন্ট ডিফারেন্ট টাইমস যে ফুডস গুলো প্রডিউস করছি বা ফুডস গুলোকে আমরা প্রসেসিং করছি, তার জন্য ডে অন ডে আমরা দেখি যে আমাদের টেকনোলজি গুলো চেঞ্জেস হচ্ছে। তো কি টেকনোলজি গুলো ইউজ হয়েছে, কি টেকনোলজি গুলো আপগ্রেড হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। মেজর ক্রপস অ্যান্ড ক্রপিং প্যাটার্ন, আমরা জানি আমাদের দেশ এত বেশি ডাইভার্সিটি আছে, এত বেশি ফিজিওগ্রাফিক ভাবে আলাদা আছে, কোথাও নদী, কোথাও সমুদ্র, কোথাও প্লেনস, মাটি আবার আলাদা আলাদা ধরনের আছে, ক্লাইমেটটা অনেক আলাদা আছে, রেইনফলের প্যাটার্নটা আলাদা আছে। তার তার ভিত্তিতে আমরা দেখব যে যেরকম সয়েল, যেখানে এনপিকে রেশিও যেরকম, তার অ্যাকর্ডিংলি আমাদের মেজর ক্রপসটা কোন এরিয়াতে মেজর ক্রপস কেমন হয়, কোন ক্রপটা কোথায় হয়, ধান কোথায় বেশি হয়, গম কোথায় বেশি হয়, সবজি কোথায় হয়, ভেজিটেবলস কোথায় হয়, টি কোথায় হচ্ছে, কফি কোথায় হচ্ছে, কটন কোথায় হচ্ছে, জুট কোথায় হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আর ক্রপিং প্যাটার্ন কত, মানে কোনো সিঙ্গেল ইল্ড হতে পারে, কোনো ডাবল ইল্ড হতে পারে, সেই পার্টগুলো নিয়ে আমরা আলোচনা করব। এগ্রিকালচার যখন আমরা আলোচনা করব, তখন আমরা ইরিগেশনটা আমাদেরকে ডেফিনেটলি কনসিডার করতে হবে। কেন কি, এগ্রিকালচারের জন্য সবার থেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে জল। জল পাওয়া যাবে ইরিগেশন সিস্টেমের থ্রু। তো আমাদের দেশে কত ধরনের ইরিগেশন সিস্টেম আছে, কোনটা সাকসেসফুল, কতটা কভার আছে, ক্যানাল ইরিগেশন কি, ড্রিপ ইরিগেশন কি, সে প্রত্যেকটা টপিকস নিয়ে আমরা এখানে ডিসকাস করব। তারপরে হচ্ছে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি। আমাদের দেশে আমরা জানি যে ফুড অনেকগুলো প্রডিউস তো হচ্ছে, কিন্তু তারপরে ফুড প্রসেসিং প্ল্যান্ট গুলো আছে, যেরকম আমরা জানি ক্যাশু, কাজু, যেরকম কাজু আপনার প্ল্যান্টে হয়, তারপরে তাকে প্রসেসিং করতে হয়। টমেটো, সেখান থেকে আমরা সস পাই। অনেকগুলো আরো ফুড প্রোডাক্টস গুলো আছে যেগুলোকে প্রসেসিং করে, তার জন্য একটা ইন্ডাস্ট্রি, খুব একটা হিউজ ইন্ডাস্ট্রি ডেভেলপ হয়ে গেছে। তো ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি গুলো কি করে কাজকর্ম করে, কোথায় কোথায় ইন্ডাস্ট্রি আছে, তাদের প্যাটার্ন কি, তাদের কাজ করার সিস্টেমটা কি, হোয়াট কাইন্ড অফ টেকনোলজি দে আর ইউজিং, আর ওদের প্রোগ্রেস বা ওয়ে ফরওয়ার্ড কি আছে। ল্যান্ড রিফর্মস, ভারতে আমরা ইন্ডিপেন্ডেন্সের পরে দেখেছি যে ইন্ডিপেন্ডেন্সের আগে যেহেতু আমাদের রাজা মহারাজা নবাবরা ছিলেন, সবার কাছে একটা হিউজ ল্যান্ড মাস ছিল ওদের ক্যাপচারে। তারপরে কিন্তু সবাইকে ল্যান্ড গুলো গভর্নমেন্টকে দিতে হলো। তারপর সেখানে আমরা দেখবো যে গভর্নমেন্ট যখন সমস্ত ল্যান্ড গুলো পেলো, তারপরে গভর্নমেন্ট কি করে পাট্টা দিল মানুষকে, মানুষকে বসবাস করার জন্য, মানুষকে চাষ করার জন্য। ডিফারেন্ট ডিফারেন্ট স্টেট কিন্তু নিজের নিজের ল্যান্ড রিফর্মস তৈরি করেছে। কেন কি, ল্যান্ড যে সাবজেক্টটা আছে, আমরা পলিটিতে পড়ি যে কোন সাবজেক্টটা সেন্টার ডিল করবে, কোন সাবজেক্টটা স্টেট ডিল করবে, আর কোন সাবজেক্ট গুলো কনকারেন্ট লিস্টে আছে, যেখানে সেন্টার অ্যাজ ওয়েল অ্যাজ স্টেট দুজনই আইন তৈরি করতে পারে। ল্যান্ড কিন্তু এরকম একটা সাবজেক্ট, যেখানে আমরা দেখবো যে কেরালাতে আর ওয়েস্ট বেঙ্গলে ল্যান্ড রিফর্মস কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে। আমরা পড়বো যে কোন কোন স্টেটে ল্যান্ড রিফর্মস ভালো করে হয়েছে, আর তার কি কারণ ছিল, আর কোথায় কোথায় ল্যান্ড রিফর্মস হতে পারেনি, ল্যান্ড রিফর্মস হওয়ার জন্য কি লাভ হয়েছে, আর কি সমস্যাগুলো তৈরি হয়েছে, সেই পার্টগুলো আমরা দেখবো। তারপরে আমরা দেখবো যে ই টেকনোলজি ইন দ্য এড অফ ফার্মার্স। ফার্মার্স এর জন্য এখন ই টেকনোলজি গুলো আছে, যেটা ফার্মার্সদেরকে হেল্প করছে ফর বেটার প্রোডাক্টিভিটি। প্রোডাক্টিভিটি কি হয়, আমরা সেম ইনপুট দিয়ে যদি আমরা আউটপুট বাড়াতে পারি, তাহলে আমরা বলি যে আমাদের প্রোডাক্টিভিটিটা বাড়ছে। সেই পোর্শন গুলো আমরা ডিসকাস করব। তারপরে হচ্ছে স্টোরেজ, ট্রান্সপোর্ট অ্যান্ড মার্কেটিং অফ দ্য এগ্রিকালচার প্রোডিউস অ্যান্ড ইস্যুজ অ্যান্ড রিলেটেড কনস্ট্রেন্ট। যে আমরা যে এতগুলো প্রোডিউস করছি জিনিসগুলো, চাল থেকে শুরু করে, ধান থেকে শুরু করে, আমাদের ধান, গম, ডাল, এত যে আমাদের আইটেমস গুলো প্রোডিউস হচ্ছে, সেই আইটেমস গুলোকে তো কোথাও না কোথাও আমাদেরকে স্টোর করতে হয়। আর তারপর তাদের মার্কেটিং, এগ্রিকালচার মার্কেটিং পার্টটা যেটা আছে, সেই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট। সেই পার্টটাও আমরা আমাদের ক্লাসে ডিসকাস করব টপিক ধরে ধরে। তো এটা হলো আমাদের ওভারঅল টপিকস ইকোনমিক্স এর। এর ছাড়াও কিছু পার্ট আছে, যেরকম লাইক প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর, ইন্ডাস্ট্রি, সেই পার্টগুলো এখানে আছে, সেটাও আমরা ডিসকাস করব। তো মোটামুটি এইগুলো আমাদের ওভারঅল টপিক গুলো হলো, যেটা এন্টায়ারলি আমরা মোটামুটি আমরা দেখতে পারি 30 থেকে 40টা টপিকস থাকবে আমাদের, বা হার্ডলি আমাদের 40 থেকে 50টা ক্লাসেস আমাদের লাগবে। তো আমরা যেটা প্ল্যান করেছি যে এই 1 থেকে 1.5 মাসে বা 2 মাসে আমরা ইকোনমিক্স আর পলিটি শেষ করব। তারপরে আমরা হিস্ট্রি, জিওগ্রাফি স্টার্ট করব। দেন উইল গো ফর সায়েন্স এন্ড টেকনোলজি, ইকোলজি পার্টটা, এনভায়রনমেন্ট পার্টটা আমরা ডিল করব, সায়েন্স এন্ড টেক পার্টটা ডিল করব। ম্যাথস তো প্যারালালি চলছে, কেন কি ম্যাথসে আপনার প্র্যাকটিসটা প্রত্যেকদিন আপনার ম্যাথসের প্র্যাকটিস করার দরকার আছে। এভাবে আমরা আমাদের ক্লাসগুলো অর্গানাইজ করব। এটা হলো একটা মোটামুটি একটা আউটলাইন, যেখানে আমরা দেখাচ্ছি যে আমরা পুরো ক্লাসটা আমরা কিভাবে প্রোগ্রেস হবে। আর ক্লাসেস গুলো ডেফিনেটলি একটু লেন্দি হয়ে যাচ্ছে, সবাইকে একটু আমাদের সাথে থাকতে হবে, আমাদেরকে ক্লাসগুলো ভালো করে অ্যাটেন্ড করতে হবে। নেক্সট যদি আমরা দেখি, এখানে আমাদের নেক্সট হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। যদি আমরা চলে আসি হোয়াট ইজ ইকোনমিক্স, সবার থেকে ফান্ডামেন্টালস। কেন কি, যেহেতু আমরা আমাদের স্কুলে আমাদের মাধ্যমিক অবধি আমরা পড়িনি ইকোনমিক্স, সেই জন্য সবার জন্য খুব
খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে ইকোনমিক্স যখন আমরা বলি তার কি মানে হয়। ইকোনমিক্স এর মানে হয় ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ, ইকোনমিক্স কি হচ্ছে, ইকোনমিক্স হচ্ছে আমাদের ইকোনমিক্স ইজ দ্য ক্লিন নেক্সট একটা মিনিট চেঞ্জ ইয়া তো ইকোনমিক্স কি হচ্ছে, ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ, আমরা ইকোনমিক্সে কি করি, তার মানে হচ্ছে ইকোনমিক্স স্টাডির একটা সাবজেক্ট, স্টাডি করি আমরা, কি স্টাডি করছি, হাউ, কিভাবে সোসাইটি অ্যালোকেটস স্কার্স রিসোর্সেস। আমরা জানি আমাদের কাছে কোনো জিনিসই কিন্তু ইনফাইনাইট নেই, যতগুলো রিসোর্সেস আছে, রিসোর্স কি হতে পারে, আপনার মানি হতে পারে রিসোর্স, আপনার ল্যান্ড হতে পারে, জল একটা রিসোর্স, এয়ার একটা রিসোর্স, প্রত্যেক কটা যে রিসোর্স গুলো আছে কিন্তু দেখবেন কোনো রিসোর্স কিন্তু আপনার কাছে আনলিমিটেড নেই, জলও আনলিমিটেড নেই, টাকাও আনলিমিটেড নেই, ল্যান্ডও আনলিমিটেড নেই, সবার একটা লিমিটেশন আছে, তার মধ্যে ল্যান্ডের তো লিমিটেশন সবার থেকে বেশি আছে। পপুলেশন, ওয়ার্ল্ড ওয়াইড পপুলেশন আমরা জানি আমাদের 800 কোটির আমাদের পপুলেশন অ্যাজ অন টুডে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পপুলেশন ডে অন ডে গ্রো করে যাচ্ছে, বাট ল্যান্ড তো আমাদের যত ছিল অতই আছে। ল্যান্ড আমাদের হচ্ছে সবার থেকে ক্রুশিয়াল একটা রিসোর্স, যেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি সবসময়। যখন কোনো রিসোর্সের উপরে কনস্ট্রেন্ট চলে আসে তখন কিন্তু কাজকর্ম করতে সমস্যা হয়, তাই আমরা ল্যান্ড জানি, ল্যান্ড আমাদের সবার থেকে বেশি ক্রুশিয়াল রিসোর্স, কেন কি সেটা সবার থেকে বেশি লিমিটেড আছে, কিন্তু তার উপরে সবার থেকে বেশি বার্ডেন আছে। কেন বার্ডেন আছে, ডে বাই ডে আমাদের পপুলেশন গ্রো করছে, আর তার সবার থেকে বেশি প্রেশার আমরা ফিল করি কোথায়, ল্যান্ডের উপরে ফিল করি। তো ইকোনমিক্স যে বলছে, ইকোনমিক্স বলছে একটা স্টাডি করি আমরা ইকোনমিক্সে, যে সোসাইটি, সোসাইটিতে কি আছে, সোসাইটিতে হিউম্যানের সবার থেকে প্রথম স্টেজ হচ্ছে আমরা, আমি আছি, মানে মি, তারপরে আপনার ফ্যামিলি, তারপরে আপনার কুল, আপনার ভিলেজ, এটাই নিয়ে আমাদের সোসাইটি। বেসিক্যালি সোসাইটিতে যত লোকজন বসবাস করছি তারা রিসোর্স স্ক্যার্স রিসোর্স, আবার বলা হচ্ছে এখানে যে রিসোর্সটা কিন্তু আপনার কাছে আনলিমিটেড নেই, আপনার কাছে যে রিসোর্সটা আছে সেটা কিন্তু স্ক্যার্স রিসোর্স, এমন রিসোর্স যেটা কম আছে আপনার কাছে, আপনার খুব চিন্তা ভাবনা করে খরচ করতে হবে। সেই রিসোর্সকে একটা সোসাইটি কিভাবে এলোকেট করে তার যে স্টাডি আমরা করি, সেই স্টাডিটাকে আমরা ইকোনমিক্স বলি। ঠিক, তো ইকোনমিক্স এর ডেফিনিশনটা হচ্ছে ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ দ্য হাউ সোসাইটি অ্যালোকেটস স্কার্স রিসোর্সেস। রিসোর্স গুলো কি কি, জমি, ল্যান্ড, ক্যাপিটাল অ্যান্ড এন্টারপ্রেনারশিপ। তার মানে হচ্ছে যে একটা সোসাইটি, এবার যেহেতু সোসাইটি বলেছে সেই জন্য সোসাইটি কি কি আছে, ইন্ডিয়ান সোসাইটি হতে পারে, আমেরিকান সোসাইটি হতে পারে, প্রত্যেকটা কান্ট্রির একটা আলাদা আলাদা সোসাইটি আছে। কেন আলাদা আছে, তাদের কালচার আলাদা, তাদের ভাষা আলাদা, তাদের লিভিং স্ট্যান্ডার্ড আলাদা, তাদের বিহেভ করার সিস্টেম আলাদা, তাদের ইমোশন আলাদা, তাদের মোরাল আলাদা, তাদের এথিক্স আলাদা। যেহেতু সোসাইটিটা কমপ্লিটলি আলাদা বলে ইকোনমিক্স যে হচ্ছে প্রত্যেকটা সোসাইটির কিন্তু আলাদা হবে। আমেরিকার যে ইকোনমিক্স হবে সেটা সেখানকার সোসাইটির উপর ডিপেন্ড করবে। জাপানের যে ইকোনমিক্সটা আছে, ভালো বা খারাপ সেটা পরে আলোচনা করব আমরা। জাপানিজের যে ইকোনমিক্সটা আছে সেটা কেমন আছে সেটা ডিপেন্ড করবে তাদের সোসাইটি কেমন আছে। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের জন্য যেটা টেক আওয়ে আজকের ক্লাস থেকে যেটা আমরা শিখতে পাচ্ছি, যে ইকোনমিক্স ডিপেন্ড করে কার উপরে, সোসাইটির উপরে। কেন, ইকোনমিক্সে আমরা স্টাডি করছি, কি স্টাডি করছি, যে একটা সমাজ নিজের স্ক্যার্স রিসোর্স গুলো, যে রিসোর্স গুলো খুব স্ক্যার্স আছে, কম আছে, খুব তাড়াতাড়ি হয়তো শেষ হতে চলেছে, একটা সমাজ নিজের রিসোর্স গুলোকে কিভাবে অ্যালোকেট করে তার যে স্টাডি করি আমরা, সেই স্টাডিটাকে আমরা ইকোনমিক্স বলি। সো ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ দ্য হাউ সোসাইটি অ্যালোকেটস স্কার্স রিসোর্সেস। রিসোর্স গুলো কি আছে, ডেফিনেটলি প্রথম যেটা আমরা আলোচনা করেছিলাম, জমি হচ্ছে প্রথম রিসোর্স আমাদের। তারপরে লেবার, আমি খাটছি, আমি জমিতে, চাষে জমিতে কাজকর্ম করছি, বা আমি একটা অফিসে কাজকর্ম করছি, আমি আমার লেবার দিচ্ছি, সেখানে লেবার দিচ্ছি, আর তার জায়গা আমি একটা আমার ওয়েজ পাচ্ছি, আমি একটা স্যালারি পাচ্ছি, তাই তো। তো একটা সোসাইটি নিজের লেবারকে কিভাবে ইউজ করছে তার যে স্টাডি করি, সেই স্টাডিটাই হচ্ছে ইকোনমিক্স। একটা সোসাইটি নিজের ল্যান্ডের ব্যবহারটা কি করে করছে তার যে স্টাডি আমরা করি, সেই স্টাডিটাকে আমরা কি বলি, ইকোনমিক্স। একটা সোসাইটি নিজের ক্যাপিটাল মানে টাকা পয়সা, অ্যামাউন্ট, মানি কোথায় ইনভেস্ট করছে তার যে স্টাডি করি, তার স্টাডিকেই আমরা বলছি ইকোনমিক্স। আর একটা সোসাইটি তার যে এন্টারপ্রেনিয়রশিপ, মানে মানুষ যে কাজকর্ম করছে, বিভিন্ন ধরনের যে কাজকর্ম শুরু করছে, ব্যবসা করছে, বিজনেস করছে, সে কোন ধরনের
ব্যবসা বিজনেস করছে, তার যে এন্টারপ্রেনিউরসরা আছে তারা কিভাবে কাজকর্ম করছে, তার যে স্টাডি আমরা করি সেটাকেই আমরা বলি ইকোনমিক্স। কেন এটা? টু প্রডিউস আউটপুট। আউটপুট কি আছে? গুডস অ্যান্ড সার্ভিসেস। আপনার কাছে দেখবেন আপনি একটা লোক কি করতে পারে, একটা লোক হয়তো কম্পিউটার তৈরি করছে, বোর্ড তৈরি করছে, পেন তৈরি করছে, এগুলো কি হলো? এগুলো গুডস হলো। কেন গুডস? এগুলোকে আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন, আপনি ফিল করতে পারেন এগুলোকে, ঠিক আছে। কিন্তু একটা হচ্ছে আবার সার্ভিসেস। গুডস আর সার্ভিসের মধ্যে কি পার্থক্য আছে? সার্ভিসেস কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু সার্ভিসেস আপনি কি করতে পারেন? ফিল করতে পারেন। একটা রেস্টুরেন্টে আপনি খেতে যাবেন, সে আপনাকে সার্ভিস দিচ্ছে, সে আপনাকে খাবারটা সার্ভ করছে। সেটা আপনি ব্যাংকে যাবেন, ব্যাংক আপনাকে একটা সার্ভিস দিচ্ছে। আপনি একটা এলআইসি পলিসি কিনেছেন, এলআইসি আপনাকে সার্ভ করছে। আপনি একটা গভর্নমেন্ট অফিসে যাবেন, আপনি গ্রাম পঞ্চায়েত অফিসে যাবেন, আপনি ব্লক অফিসে যাবেন, আপনি জেলা পরিষদ অফিসে যাবেন, সেখানে আপনি একটা সার্ভিস পাচ্ছেন, তাই তো? তো এই সার্ভিসগুলোকে আমরা ফিল করতে পারি। তো গুডস হচ্ছে যেটা প্রডিউস করা হয়, আর সার্ভিসও প্রডিউস করা হয়। তো এখানেই বলছে যে ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ হাউ সোসাইটি অ্যালোকেটস স্কার্স রিসোর্সেস, দ্যাট ইজ ল্যান্ড, লেবার, ক্যাপিটাল অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ টু প্রডিউস আউটপুট, যেটা হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিসেস। গুডস অ্যান্ড সার্ভিসেস যে প্রডিউস হয় তার জন্য যে আমাদের রিসোর্সেস গুলো অ্যালোকেট করা হয় আর তার যে স্টাডি হয়, সেই স্টাডিটাকে আমরা কি বলি? ইকোনমিক্স বলি। আশা করি এত অবধি আমরা ইকোনমিক্স নিয়ে ক্লিয়ার হয়েছি। তারপরে বলছে যে মেইন অবজেক্টিভ কি আছে আমাদের ইকোনমিতে। হোয়াট ইজ দ্য মেইন অবজেক্টিভ অফ এনি ইকোনমি? ইকোনমির মেইন অবজেক্টিভ কি হচ্ছে? প্রোডাকশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। এটা আমাদের মেইন অবজেক্টিভ। কেন? আলটিমেটলি হিউম্যান সিভিলাইজেশনের লাস্ট অবজেক্টিভ কি হচ্ছে? যে ওয়েলফেয়ার অফ হিউম্যান কাইন্ড, তাই তো? মানুষ যেন কল্যাণ হোক, ভালো হোক। আজকে আমার কাছে কিছু ছিল না, এখন আমার কাছে সাইকেল আছে, তারপরে আমার কাছে বাইক থাকবে, তারপরে আমার কাছে কার থাকবে, তো আমার লাইফ ইজি হচ্ছে, আমি বেটার পজিশনে যাচ্ছি। সো যতক্ষণ না গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস হবে ততক্ষণ মানুষ কনজিউম করতে পারবে না। যতক্ষণ লোক কনজিউম করতে পারবে না ততক্ষণ যারা প্রডিউস করছে তারা ভালো প্রফিট আর্ন করতে পারবে না। যতক্ষণ কেউ প্রফিট আর্ন করতে পারবে না, সেই সোসাইটিটা, সেই সমাজটা এগোবে না। সো ইটস এ কমপ্লিট সাইকেল। আমরা যখন ডিমান্ড অ্যান্ড সাপ্লাই পার্টটা পড়বো তখন আমরা ডিসকাস করব যে ইকোনমিক্সে প্রোডাকশন অ্যান্ড কনজাম্পশন কি করে রিলেটেড আছে, আর প্রোডাকশনের যখন আমরা বলছি ঠিক সেভাবে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই কি করে রিলেটেড আছে, আর কি করে মার্কেট নিজেই ডিসাইড করে। ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের ভিত্তিতে মার্কেট কিন্তু প্রাইস গুলো ডিসাইড করে যে কোন পার্টিকুলার আইটেমের প্রাইস কি হওয়ার দরকার আছে। সেটা আমরা যখন ডিমান্ড অ্যান্ড সাপ্লাই পড়বো সেই মুহূর্তে আমরা ভালো করে বুঝতে পারবো, ঠিক আছে? সো নেক্সট হচ্ছে আমাদের বেসিক ইকোনমিক অ্যাক্টিভিটিস। কোন একটা ইকোনমিতে তিনটে কিন্তু মূলত সবার থেকে বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার। সেগুলো হচ্ছে যে আমাদের যে প্রোডাকশন, কোনো এক ইকোনমিতে আপনাকে দেখবেন সবার থেকে প্রথম আপনি দেখবেন যে প্রডিউস হচ্ছে। কি প্রডিউস হবে? গুডস অ্যান্ড সার্ভিসেস। কারা প্রডিউস করবে? এন্টারপ্রেনিউররা। এন্টারপ্রেনিউর যারা আছে তারা ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এই রিসোর্স গুলো ইউজ করে ওরা কি করবে? প্রোডাকশন করবে। আর সেই প্রোডাকশনটাকে কি করবে? কিছু লোকজন কনজিউম করবে, কনজাম্পশন করবে। এটাই বললাম আমরা, কনজাম্পশন করবে। আর সেখান থেকে যেটা এক্সেস হয়ে যাবে, আমরা কিছু প্রডিউস করব, সেখান থেকে কনজাম্পশন হয়ে যাবে, সব কনজিউম করব। তারপরে যে পার্টটা এক্সেস পার্ট হয়ে যাবে সেখান থেকে কিন্তু আমাদের ক্যাপিটাল ফরমেশন হবে। আর সেটা কি? সেভিংস অ্যান্ড আমাদের ইনভেস্টমেন্ট হবে। কেন? আমি সাপোজ করুন কম্পিউটার তৈরি করছি, ঠিক আছে? কম্পিউটার তৈরি করলাম, কম্পিউটার তৈরি করার জন্য আমি কম্পিউটারটা সেল করলাম। কম্পিউটার তৈরি করলাম, সেটা আমার প্রোডাকশন পার্টে চলে আসলো। কম্পিউটার যখন আমি সেল করছি তখন কেউ না কেউ হয়তো ওটাকে কনজিউম করছে, সেখান থেকে সেল করার পরে আমি একটা রেভিনিউ জেনারেট করলাম। সেই রেভিনিউ আমি আমার খরচগুলো মাইনাস করলাম, আমার যে কাজ আছে কাজটা করলাম। তারপরে যেটা সারপ্লাস অ্যামাউন্ট যেটা আমার কাছে রয়ে গেল, সেই সারপ্লাস অ্যামাউন্ট দিয়ে আমাদের কি হলো? ক্যাপিটাল ফরমেশন হলো।
আর সেই ক্যাপিটাল ফরমেশনটাকেই আমরা বলছি সেভিংস বলছি বা ইনভেস্টমেন্ট। হয়তো সেই টাকাটা আমি সেভ করব বা সেই টাকা লাগিয়ে আমি আরো কোনো অন্য ব্যবসাতে আমি ইনভলভ হয়ে যাব। তাই পুরো ইকোনমিক্সে তিনটে খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, একটা প্রোডাকশন, একটা কনজাম্পশন, আর একটা কনজাম্পশনের পরে যেটা আমাদের এক্সেস রয়ে যাচ্ছে, সারপ্লাস রয়ে যাচ্ছে, সেটা দিয়ে আমরা সেভিংস আর ইনভেস্টমেন্ট ইন্ডিকেট করি। এটাই আমাদের ইকোনমিক্সের মেজর তিনটে অ্যাক্টিভিটি। ঠিক আছে, নেক্সট, হোয়াট আর দ্য ফ্যাক্টর অফ প্রোডাকশন। যখন আমরা প্রোডাকশন, কনজাম্পশন আর আমরা সারপ্লাস, যেটাকে আমরা ক্যাপিটাল ফরমেশন বলছিলাম, সেভিংস বা ইনভেস্টমেন্ট বলছিলাম, সেটা দেখার পরে আমাদের দেখতে হবে যে আমাদের ফ্যাক্টর অফ প্রোডাকশন কি আছে। কেন আমাকে তো সবার থেকে প্রথমে ইকোনমিক্সে আমাকে প্রডিউস করতে হবে। যখন আমি প্রডিউস করব তখন তার কনজাম্পশন হবে, আর যখন কনজাম্পশন হবে তারপরে যেখানে সারপ্লাস যে প্রোডাকশন থাকবে, সেই সারপ্লাস প্রোডাকশন থেকে আমি সেভিংস করব বা আমি ইনভেস্টমেন্ট করব। তো এখানে ফ্যাক্টরস অফ প্রোডাকশন বলছে, এই টার্মটা খুব বেশি ইউজ হবে ইকোনমিক্সে, তাই এইটা সবসময় মনে রাখবেন। ফ্যাক্টরস অফ প্রোডাকশন মানে ওই সমস্ত জিনিস, যে জিনিসগুলোকে নিয়ে আমরা প্রোডাকশন করি, সেগুলোকে বলি আমরা ফ্যাক্টরস অফ প্রোডাকশন। বলছে ফ্যাক্টর অফ প্রোডাকশন আর দোজ ইনপুটস ইউজড ইন দ্য প্রোডাকশন প্রসেস টু প্রডিউস দ্য আউটপুটস, ফিনিশড গুডস অ্যান্ড সার্ভিসেস। আমরা আগেও আলোচনা করেছিলাম আমরা কি প্রডিউস করি, আমরা ফিনিশড গুডস অ্যান্ড সার্ভিসেস আমরা প্রডিউস করি, তাই তো? তাহলে বলছে সেই সমস্ত ইনপুটস গুলো, দোজ ইনপুটস, সেই সমস্ত ইনপুটস গুলোকে যেটা ইউজ করা হয়, কোথায় ইউজ করা হচ্ছে? প্রোডাকশন প্রসেসে। প্রোডাকশন প্রসেসে যেই জিনিসগুলোকে ইউজ করা হচ্ছে টু প্রডিউস দ্য আউটপুট, আউটপুট প্রডিউস করার জন্য যে ইনপুটস গুলোকে ইউজ করা হচ্ছে প্রোডাকশন প্রসেসে, সেই সমস্ত ইনপুটস গুলোকে আমরা বলছি ফ্যাক্টরস অফ প্রোডাকশন। ঠিক আছে, সেগুলো কি হচ্ছে? দেয়ার আর মেনলি 4 টাইপস অফ ফ্যাক্টরস অফ প্রোডাকশন। অনেকগুলো ফ্যাক্টরস অফ প্রোডাকশন আছে, কিন্তু মূলত সমস্ত ফ্যাক্টরস অফ প্রোডাকশনকে যদি আমরা কম্বাইন্ড ভাবে দেখি, তাহলে মেনলি আমরা 4টে ফ্যাক্টর অফ প্রোডাকশন নিয়ে আমরা আলোচনা করি। সেটা কি হচ্ছে? প্রথম হচ্ছে ল্যান্ড। আপনি কোনো একটা ফিনিশড গুডস বা সার্ভিসেস আপনি প্রডিউস করবেন, তার জন্য আপনাকে ল্যান্ড লাগবে। আপনি যদি একটা ব্যাংকিং অ্যাক্টিভিটি চালু করতে চান, তাহলে আপনাকে একটা অফিস নিতে হবে, সেই অফিসটা কিন্তু কোনো না কোনো একটা ল্যান্ডের উপরে আছে। আপনি যদি একটা স্টিল প্ল্যান্ট তৈরি করতে চাইবেন, সেখানে কিন্তু আপনাকে স্টিল প্ল্যান্ট লাগাবার জন্য আপনাকে ল্যান্ডের প্রয়োজন পড়বে। তাই ল্যান্ড হচ্ছে ফার্স্ট ফ্যাক্টর অফ প্রোডাকশন। কেন? ফ্যাক্টর অফ প্রোডাকশন মানে হচ্ছে এমন ইনপুটস যেটাকে ব্যবহার করে আমি প্রোডাকশন মেথডে ঢুকে একটা আউটপুট আমি প্রডিউস করতে চাইছি, সেই আউটপুটটা আমার গুডস হতে পারে বা আমার সার্ভিসেস হতে পারে। তাই ফার্স্ট যেটা আমাদের সবার থেকে ক্রুশিয়াল আর সবার থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর অফ প্রোডাকশন, যেটা হচ্ছে ল্যান্ড। ঠিক, ল্যান্ডের পরে আমরা দেখব লেবার। আপনি ল্যান্ড ছিল, ল্যান্ড আছে, কিন্তু আপনি যদি লেবার না থাকে আপনি কোনো কাজই করতে পারবেন না। লেবার অনেক ধরনের হতে পারে, আপনার স্কিল্ড লেবার হতে পারে, আপনার সেমি স্কিল্ড হতে পারে, আপনার আনস্কিল্ড হতে পারে, হাইলি টেকনিক্যাল পার্সন হতে পারে, হাইলি কোয়ালিফাইড পার্সন হতে পারে, লেস কোয়ালিফাইড হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে, সবাই কিন্তু লেবার লিটারালি। সেই জন্য আমরা 1 মে আমরা ওয়ার্ল্ড লেবার ডে সেলিব্রেট করি। লেবার হচ্ছে আমাদের প্রোডাকশনের খুবই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর অফ প্রোডাকশন। যদি লেবার না থাকে আপনি কোনো কাজই করতে পারবেন না। শ্রম, আমরা যে সবাই মিলে যে কাজকর্ম করি, তো আপনি যখন নিজের লেবার দেন তখনই তো কোনো না কোনো প্রোডাক্ট তৈরি হচ্ছে বা সার্ভিস প্রডিউস হচ্ছে। তারপরে হচ্ছে ফিজিক্যাল ক্যাপিটাল। এটাকে বেসিক্যালি আপনি ফিজিক্যাল ক্যাপিটাল আর হিউম্যান ক্যাপিটাল। ফিজিক্যাল ক্যাপিটাল হচ্ছে আপনার প্রাইমারিলি যেটা হচ্ছে টাকা পয়সা, রিসোর্সেস। আনলেস আনটিল আপনার কাছে টাকা থাকবে, টাকা যদি না থাকে আপনি কোনো প্লান্ট লাগাতে পারবেন না, আপনি কোনোই কাজ করতে পারবেন না। সো ফিনান্সটা, ওটাকে ফিজিক্যাল ক্যাপিটাল বলা হচ্ছে এটাকে। আর হিউম্যান ক্যাপিটাল মানে কি বলা হচ্ছে? হিউম্যান ক্যাপিটাল মানে ওই আমার এন্টারপ্রেনিউররা, যারা বিজনেস পার্সন, যারা এন্টারপ্রেনিউর, যারা বিজনেস করবে, তখন তো এরা বিজনেস করবে, এরা টাকা লাগাবে, এরা নিজের লেবার দেবে, আর ল্যান্ডের উপরে কাজ হবে। এই 4টে হচ্ছে আমাদের মেইনলি 4 ফ্যাক্টরস অফ প্রোডাকশন। ইকোনমিক্সের ফ্যাক্টর অফ প্রোডাকশন খুবই ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। আপনাকে কোশ্চেন আসতে পারে পরীক্ষায়, 4টে অপশনস দেওয়া আছে, বলবে which of these is not part of factor of production, মানে এই 4টে অপশনের মধ্যে কোন একটা জিনিস এটা যেটা ফ্যাক্টর অফ প্রোডাকশনের পার্ট নেই। 4টে থাকবে অপশনস, 3টে হয়তো হবে, একটা হবে না, সেভাবে আপনাকে চুজ করতে হবে। তাই আপনাকে মনে রাখতে হবে টার্মস গুলো একটু প্লাস মাইনাস করতে পারে। এখানে যেহেতু ফিজিক্যাল ক্যাপিটাল দিয়েছে,
হতে পারে এটা মানি লিখতে পারে, ঠিক আছে, কিন্তু সেন্স দিয়ে আপনি ফিল করতে পারবেন যে এমন জিনিসগুলো যেটা ইনপুটস হিসাবে ইউজ হচ্ছে ইন প্রোডাকশন প্রসেস টু প্রডিউস দ্য আউটপুট। যদি একটা আউটপুট প্রডিউস করার জন্য প্রোডাকশন প্রসেসে যে ইনপুটস গুলো ইউজ হয় সেই ইনপুটস গুলোকে আমরা ফ্যাক্টর অফ প্রোডাকশন বলি। এই পার্টটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। নেক্সট, ওয়াই ইজ প্রোডাকশন লো ইন মেনি ইকোনমিজ। আমরা জানি আমাদের ওয়ার্ল্ডে মোটামুটি দের আর 208 কান্ট্রিজ আর দেয়ার, 208 খানা কান্ট্রি আছে, তাই তো। আর প্রোডাকশন লো আছে অনেক কান্ট্রিতে, ইউএসএ তে অনেক বেশি প্রোডাকশন হচ্ছে, চায়নাকে তো আমরা ফ্যাক্টরি হাউস বলি, এখন স্টিল প্রডিউস করছে 300 মিলিয়ন টন পার অ্যানাম, ঠিক আছে। তো অনেকগুলো কান্ট্রি আছে যেখানে প্রোডাকশন গুলো খুব বেশি, প্রচুর হাই আছে, আর অনেকগুলো কান্ট্রি আছে যেখানে প্রোডাকশন কিন্তু খুব লো আছে। তো কেন, তার কারণটা কি? তার কারণ হচ্ছে যে গুডস অ্যান্ড সার্ভিসেস আর স্কেলস, বিকজ গুডস অ্যান্ড সার্ভিসেস মানে আমাদের প্রোডাকশন, প্রোডাকশন কম আছে ইকোনমিক্স গুলোতে। তার কারণই হচ্ছে বিকজ দ্য 4 ফ্যাক্টরস অফ প্রোডাকশন, এখনই আমরা লাস্ট স্লাইডে যেটা পড়েছিলাম যে 4 ফ্যাক্টরস অফ প্রোডাকশন, যেটা হচ্ছে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল অ্যান্ড এন্টারপ্রেনারশিপ আর স্কেয়ার্স। এই চারটে জিনিস যেটা হচ্ছে, চারটেই হয়তো একসাথে নাই হতে পারে, বা কম্বিনেশন অফ এনি অফ 4। কোথাও ল্যান্ড নেই, কোথাও লেবার নেই, কোথাও ক্যাপিটাল নেই, কোথাও এন্টারপ্রেনারশিপ নেই, কোথাও হয়তো ল্যান্ড লেবার আছে বাকি দুটো নেই। সো এনি ওয়ান অফ দেম অর এ কম্বিনেশন অফ 4, কিছুই হতে পারে, এনি কম্বিনেশন অফ দিস 4। এই চারটে জিনিস যেখানে যেখানে স্ক্যার্স আছে, কম আছে, সেখানেই কিন্তু আমাদের গুডস অ্যান্ড সার্ভিসেস গুলো কম প্রডিউস হচ্ছে। সেই জন্য সেই ইকোনমিক্স গুলোতে আমরা যখন আলোচনা করব, ইউএস ইকোনমিক্স, জাপান ইকোনমিক্স, জার্মানি, ভারতের যখন আমরা ইকোনমিক্স জিডিপি গুলো পড়বো, তখন আমরা দেখবো, কম্পেয়ার করবো যে কেন ইকোনমিক্স গুলো লো আছে। তো লো হওয়ার কারণটা কি হচ্ছে? গুডস অ্যান্ড সার্ভিসেস আর স্কেয়ার্স, প্রোডাকশন কম হচ্ছে। তার কারণ হচ্ছে 4 ফ্যাক্টর অফ প্রোডাকশন যেটা আছে, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল অ্যান্ড এন্টারপ্রেনারশিপ আর স্কেয়ার্স, কম আছে। তার কারণে কিন্তু সেই ইকোনমিক্স গুলো, সেই দেশগুলো, সেখানকার ইকোনমি একটু পিছিয়ে আছে। দেন নেক্সট হচ্ছে আমাদের যে বেসিক কনসেপ্ট যেটা আমরা দেখতে চাই, আমরা এই ক্লাসে যেটা ডিল করব। তারপরে আজকে যেহেতু আমরা জাস্ট টপিকস গুলো একটা একটা করে আলোচনা করছি, আপনার কাছে সামনে রাখছি, তারপরে কিন্তু আমরা প্রত্যেকটা টপিকস গুলো আমরা ডিটেলসে আলোচনা করব। সেখানে আমরা দেখবো যে বিষয়টা কি আছে। তো এখানে বেসিক্যালি আমরা ন্যাশনাল ইনকাম থেকে শুরু করে আমাদের ন্যাশনাল ইনকাম, দেন আমাদের মনিটারি পলিসি, ন্যাশনাল ইনকাম কি হয়, মনিটারি পলিসি কি হচ্ছে, ফিসকাল পলিসি কি হচ্ছে, আর ব্যালেন্স অফ পেমেন্ট কি আছে। এটা কিন্তু আমাদের ইকোনমিক্সের সবার থেকে বেসিক জিনিস, যেটা আমাদেরকে ফান্ডামেন্টালি বুঝতে হবে। বাকি সমস্ত জিনিসগুলো আছে, ব্যাংকিং আছে, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর, সম্পূর্ণ বিষয়গুলো আছে। কিন্তু 3-4টে যে খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে মনিটারি পলিসি, ফিসকাল পলিসি, আর আমাদের ন্যাশনাল ইনকাম আর ব্যালেন্স অফ পেমেন্ট বিষয়টা কি, সেটা নিয়ে আমরা ডিটেলসে আমাদেরকে ওটা দেখতে হবে। ওটা আমরা দেখব, ওটা আমরা আলোচনা করব। সবার থেকে প্রথমে আমরা দেখব ন্যাশনাল ইনকাম। খুব শর্টে যাচ্ছি আজকে আমরা, কেন কি যেহেতু আজকে আমাদের ফার্স্ট ইকোনমিক্স এর ক্লাসটা, আমরা জাস্ট টাচ করে সাবজেক্টটা বেরিয়ে আসছি। গোয়িং ফরওয়ার্ড আমরা কি করব, প্রত্যেক কটা টপিকস গুলোকে নিয়ে, আমরা এক্সাম্পলস গুলোকে নিয়ে কিন্তু আমরা থরলি আমরা এটা এক্সপ্লেন করব, সেখানে আমরা বুঝতে পারবো যে কমপ্লিট বিষয়টা কি আছে। লাইক ইন কেস অফ ন্যাশনাল ইনকাম, ন্যাশনাল ইনকাম কি করে ডিরাইভ করতে হয় সেটা আমরা শিখবো। জিডিপি কি করে ক্যালকুলেট করতে হয় সেটা দেখব, জিএনপি কি আছে সেটা দেখব, এনডিপি কি আছে সেটা দেখব, এনএনপি কি আছে এটা দেখব, অ্যাট মার্কেট প্রাইস, অ্যাট ফ্যাক্টর কস্ট, এই সমস্ত বিষয়গুলো আমরা এক এক করে দেখব। তো ন্যাশনাল ইনকামে যখন আমরা যাই, তো সবার থেকে প্রথমে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করার জন্য আমাদেরকে যে প্রথম টার্ম একটা কয়েন্ড হয়, বা যারা ইকোনমিক্স আমরা একদম পড়িনি তাও কিন্তু আমরা ইকোনমিক্সে এই পয়েন্টটা নিশ্চয়ই শুনেছি, যেটা হচ্ছে জিডিপি। জিডিপি কি হচ্ছে আপনার গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কি আছে, তার ডেফিনিশনে পরিষ্কার মেনশন আছে, গ্রস সব কিছুকে যদি আপনি ক্যালকুলেট করেন, ডোমেস্টিক মানে আপনার বাউন্ডারির ভিতরে যেটা হচ্ছে, আপনার ভারতের যে আমাদের বাউন্ডারির ভিতরে যতগুলো
প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেই সমস্ত প্রোডাক্টকে যদি আমি সামেশন করি তাকেই আমি বলবো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তার আমাদের ডেফিনিশনটা হবে যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ইজ দ্য টোটাল মানি ভ্যালু অফ কার ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস, ইন্টারমিডিয়েটারি গুডস কিন্তু নয়। মানে সাপোজ করুন যদি আমরা সুগার প্রডিউস করছি, চিনি প্রডিউস করলাম, আর চিনি যদি প্রডিউস করার পরে আবার সেই চিনি থেকে আমরা চা প্রডিউস করি, তো চিনি কত প্রডিউস হলো আর তারপরে সেই চিনিটা ব্যবহার হলো চায়ে, চা কত প্রডিউস হলো, যদি দুটোই আমরা ক্যালকুলেট করে নিই তাহলে সমস্যা আছে, তাই তো? সেই জন্য এখানে বলে দিয়েছি ফাইনাল ওয়ার্ডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ড। এখানে বলছে জিডিপি মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ইজ দ্য টোটাল মানি ভ্যালু অফ final goods and services produced in the economy territories of a country in a given year। একটা পার্টিকুলার ইয়ারে, এইটা গুরুত্বপূর্ণ, একটা পার্টিকুলার ইয়ারে কোনো একটা দেশের ইকোনমিক টেরিটরিতে যে ফাইনাল গুডস অ্যান্ড প্রডিউসড হবে তার যে টোটাল মনিটারি ভ্যালু সেটাকেই আমরা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বলছি। মানে সাপোজ করুন হায়দ্রাবাদে যদি ইউএস থেকে একটা কোম্পানি এসে এখানে প্ল্যান্ট এস্টাবলিশ করে, আর যদি সেখান থেকে আইফোন প্রডিউস হয় বা কোনো একটা কম্পিউটার প্রডিউস হচ্ছে ওখান থেকে, বা ইন্টেল যদি এখানে এসে চিপ প্রডিউস করছে, বা গুগল যদি এখানে এসে সফটওয়্যার তৈরি করছে, তাহলে সেই জিনিসেরও কিন্তু যে ফাইনাল ভ্যালু হবে সেই ভ্যালুটা কিন্তু আমাদের জিডিপিতে যোগ হবে। তাহলে জিডিপির মানে হচ্ছে যে আমাদের দেশের যে বাউন্ডারিটা, এখানে সবার থেকে বড় ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে কি ইকোনমিক টেরিটরিজ, আমাদের দেশের বা কোনো একটা কান্ট্রির কোনো একটা ইয়ারে যে বাউন্ডারি আছে কোনো কান্ট্রির, সেই বাউন্ডারির ভিতরে কে প্রডিউস করছে, এন্টারপ্রেনিয়রশিপ কার সেটা গুরুত্বপূর্ণ নয়, কে তৈরি করলো সেটা গুরুত্বপূর্ণ নয়, কোথায় তৈরি হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ। এখানে সবার থেকে বড় জিনিস মনে রাখতে হবে ওয়্যার। ইন কেস অফ জিডিপি আপনাকে মনে রাখতে হবে ওয়্যার, কোথায় প্রডিউস হচ্ছে। যদি আপনার কান্ট্রির ভেতরে প্রডিউস হয় তাহলে দ্যাট মাস্ট বি ইনক্লুডেড ইন দ্য জিডিপি। যদি আপনাকে কেউ একটা জিজ্ঞেস করে যে এই অ্যাক্টিভিটি হচ্ছে সেখান থেকে একটা ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস হলো, এটাকে আপনি জিডিপিতে অ্যাড করবেন কিনা, তাহলে আপনার প্যারামিটার কি হবে? আপনার বেসিক প্যারামিটার হবে whether that goods or services is being produced in the territory of India, আমাদের দেশের ভেতরে কি তৈরি হচ্ছে। যদি হলো আনসার হ্যাঁ, then definitely it will be considered under জিডিপি। তার মানে জিডিপির ক্ষেত্রে সবার থেকে প্রথম জিনিস যেটা আপনার মাথায় আসার কথা সেটা হচ্ছে ওয়্যার, অ্যাক্টিভিটিটা কোথায় হচ্ছে, প্রডিউসড কোথায় হচ্ছে বা সার্ভিসেস কোথায় প্রডিউস করা হচ্ছে। যদি এই পয়েন্টটা আপনার ক্ল্যারিটি থাকে তাহলে আপনি বুঝবেন যে হ্যাঁ এই অ্যাক্টিভিটিটা আমার জিডিপিতে ক্যালকুলেট হবে, বা এর যে টোটাল ভ্যালু হচ্ছে অফ ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস দ্যাট আর বিং প্রডিউসড সেটা আমার জিডিপিতে অ্যাড হবে, সেখানে আসবে। জিডিপি স্ট্যান্ডস ফর total value of goods and services produced inside the territory of India irrespective of whom produced। কে এই জিনিসটাকে প্রডিউস করলো সেটা ম্যাটার করে না। চায়না থেকে কালকে হ্যাঁ যদি একটা কোম্পানি চলে আসে, বা কোরিয়া বা জাপানে, কোরিয়া থেকে যদি পস্কো একটা স্টিলের কোম্পানি খুব বড়, কালকে যদি ওরা ওয়েস্ট বেঙ্গলে বা উড়িষ্যায় এসে একটা বড় প্ল্যান্ট তৈরি করে, আর এখানে যদি ওরা স্টিল প্রডিউস করে, টিএমটি বার প্রডিউস করলো, চ্যানেল, অ্যাঙ্গেলস, বিম, রেলওয়ে লাইন্স, প্লেট, শিট, যাই প্রডিউস করুক স্টিল প্ল্যান্টে যেগুলো প্রডিউস হয়, যদি পস্কো কোম্পানি একটা সাউথ কোরিয়া থেকে এসে এখানে একটা প্ল্যান্ট লাগায়, আর প্ল্যান্ট লাগাবার জন্য যদি কিছু একটা প্রোডাক্টস গুলো প্রডিউস করে, তাহলে সেই যে প্রোডাক্ট আছে তার যে ভ্যালু, ফাইনাল যে গুডস এর যে ভ্যালুটা হবে সেই ভ্যালুটা কিন্তু আমাদের জিডিপিতে অ্যাড হবে, ইররেসপেক্টিভ অফ কে প্রডিউস করছে। পস্কো প্রডিউস করছে না ইউএস এর কোনো একটা কোম্পানি প্রডিউস করছে না ভারতের একটা কোম্পানি প্রডিউস করছে, জিডিপির ক্ষেত্রে প্রথম পয়েন্ট হবে যে কোথায় প্রডিউস হচ্ছে। টেরিটরিটা সবার থেকে বেশি ইম্পর্টেন্ট। কি টেরিটরি অফ ইন্ডিয়ার ভিতরে যতগুলো ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড হবে তার যে ভ্যালু আছে তাকে যদি আমি সামেশন করি তাকে আমি জিডিপি বলি। তাহলে একটা ছোট এক্সাম্পল, লেটস অ্যাজিউম দ্য টোটাল ভ্যালু অফ গুডস অ্যান্ড প্রডিউসড ইন ইন্ডিয়া টু বি অ্যারাউন্ড 1 লাখ crore ইন্ডিয়ান রুপিস অর অ্যারাউন্ড 2 ট্রিলিয়ন। সাপোজ করুন যদি আমরা বলি যে আমাদের দেশের ইকোনমি 2 ট্রিলিয়ন বা আমাদের জিডিপি 2 ট্রিলিয়ন ইউএসডি ডলার আছে, মোটামুটি আমাদের 3.7 বা 3.6 আছে অ্যাপ্রক্সিমেটলি। তার মানে হচ্ছে যে আমাদের এন্টায়ার কান্ট্রিতে যতগুলো গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড হচ্ছে তার যদি আমরা ভ্যালু বার করি তাহলে দ্যাট ভ্যালু হ্যাজ টু বি অ্যাপ্রক্সিমেটলি 2 ট্রিলিয়ন ইউএস ডলার।
এটাকে আমরা রুপিস টার্মে দেখতে পারি। নর্মালি যেহেতু ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড, পুরো এন্টায়ার ওয়ার্ল্ডকে যেহেতু ইউএসএ ডমিনেট করে বলে ইউএস এর যে কারেন্সি আছে ডলার, সেই কারেন্সি মোডে আমরা বেশিরভাগ টাইমে আমরা আলোচনা করি। কেন কি ওয়ার্ল্ড ইকোনমির ম্যাক্সিমাম ট্রানজেকশনস কিন্তু ডলারে হচ্ছে, আর বেশিরভাগ কিন্তু ইকোনমিক্স কন্ট্রোল করছে ইউএসএ বলে ডলার খুব বেশি স্ট্রং থাকে। জিএনপি, যেভাবে আমরা জিডিপিতে দেখেছিলাম যে কোথায় প্রডিউস হচ্ছে এটা ইম্পর্টেন্ট, কে প্রডিউস করছে ওটা ইম্পর্টেন্ট নয়, ঠিক জিএনপি তে একদম উল্টো। এখানে কি হু, কে প্রডিউস করছে, সেখানে আমরা দেখেছিলাম ওয়ার, কোথায় প্রডিউস করা হচ্ছে। যদি ভারতে প্রডিউস করা হচ্ছে দেন ইট মাস্ট বি ইনক্লুডেড ইন দ্য জিডিপি। কিন্তু ইন কেস অফ জিএনপি আমরা দেখব গ্রস ন্যাশনাল প্রোডাক্ট ইজ দ্য টোটাল ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড বাই পিপল অফ এ কান্ট্রি। মানুষজন, মানে যদি যদি ইউএসএ থেকে মাইক্রোসফটের কিছু স্টল ওয়ার্ডস, কিছু বড় লোক, ফেসবুক, গুগল, মাইক্রোসফট, ওরাকেল, যেগুলো বড় বড় কোম্পানি আছে, তাদের যদি কিছু লোক এসে ইন্ডিয়াতে বসে কাজকর্ম করে, ওরা একটা স্যালারি আর্ন করে বা একটা কোনো বিজনেস এস্টাবলিশ করে, তাহলে তারা যে সার্ভিসেস বা গুডস যেগুলো প্রডিউস করবে সেগুলো কিন্তু আমাদের জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্টে অ্যাড হবে না। কেন, এখানে ন্যাশনাল আছে। ন্যাশনাল মানে যারা আমাদের দেশের লোকরা, পিপল অফ এ কান্ট্রি, আমাদের দেশের লোকরা যে জিনিসগুলো প্রডিউস করছে সেইগুলোই শুধু আসবে। তার সাথেই আমাদের দেশের লোক যদি কেউ ওমানে কাজকর্ম করছে স্টিল প্ল্যান্টে, বা আমাদের দেশে থেকে বেরিয়ে সুন্দর পিচাই, সাপোজ করুন সুন্দর পিচাই হচ্ছেন সিইও গুগল, যদি উনি একটা স্যালারি আর্ন করছেন আমেরিকাতে বসে, তাহলে যখন আমরা আমাদের জিএনপি ক্যালকুলেট করব সেই মুহূর্তে কিন্তু সুন্দর পিচাইয়ের যে স্যালারি হবে সেই পার্টটা কিন্তু এখানে অ্যাড হবে। ঠিক আছে, তার মানে হবে যখন যখন আমি জিএনপি ক্যালকুলেট করব, আমাদের দেশের লোকজন, পিপল অফ এ কান্ট্রি, যেখানেই হোক, ওয়ার্ল্ড ওয়াইড হোক, ওনারা যেই গুডস অ্যান্ড সার্ভিসেস উনি যেগুলো প্রডিউস করছেন, ওদের যে ভ্যালু আছে তাকে যদি আমরা অ্যাড করি, সেটাই আমাদের জিএনপি। তো জিএনপির ক্ষেত্রে আপনার কি মনে রাখতে হবে, হু মানে কে, কে প্রডিউস করছে। যদি ইন্ডিয়ান প্রডিউস করছে তাহলে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড 208খানা কান্ট্রিতে যেখানে প্রডিউস করুক না কেন, সেই গুডস অর সার্ভিসের ফাইনাল ভ্যালুটা আমরা অ্যাড করব জিএনপি তে। বাট ইন কেস অফ জিডিপি ম্যাটার কি করবে, যে কোন টেরিটরিতে, ওয়্যার, সেখানে ওয়্যার ম্যাটার করবে, অ্যান্ড ইন কেস অফ জিএনপি হু ম্যাটার করবে, কে প্রডিউস করছে। এখানে বলছে ইট ইজ নট টেরিটরি স্পেসিফিক, এটা টেরিটরি স্পেসিফিক নয়, এখানে কে প্রডিউস করছে সেটা বেশি ইম্পর্টেন্ট। যদি একটা জাপানিজ এসে ভারতে কাজকর্ম করে আর এই ইকোনমিক অ্যাক্টিভিটি করে একটা কোনো প্রডিউস করছে, স্টিল প্ল্যান্ট লাগাচ্ছে, সেটা কিন্তু আমাদের জিএনপি তে আসবে না। কিন্তু যদি আমাদের এখান থেকে রতন টাটা বা আদানি বা আম্বানি যদি ইউএসএ, লন্ডন, অন্য জায়গায় গিয়ে একটা স্টিল প্ল্যান্ট তৈরি করে, আর সেখান থেকে যদি ওনারা গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস করছেন, তার ভ্যালু কিন্তু আমাদের জিএনপি তে কনসিডার করতে হবে, ওটা কনসিডার্ড হবে। সো ইফ উই কনসিডার দ্য জিএনপি অফ ইন্ডিয়া, ইট ক্যান বি সিন দ্যাট জিএনপি ইজ লেসার দ্যান জিডিপি। আমাদের জিএনপি কম আছে। কেন আমাদের জিএনপি কম আছে? তার কারণ হচ্ছে আমাদের লোকরা বাইরে থেকে যেটা আর্ন করছে বা যেগুলো প্রডিউস করছে, তার যে ভ্যালুটা তার থেকে অনেক বেশি আছে বাইরের লোকরা ভারতে এসে কাজকর্ম বেশি করছে। সেই জন্য আমাদের জিএনপি যে হচ্ছে ভারতের, সেটা কম হচ্ছে কম্পেয়ার টু জিডিপি। যখন আমরা এই টপিকটা ডিটেলসে করব তখন আমরা আরো বেশি ডিটেলসে গিয়ে আলোচনা করব। আমরা মনিটারি পলিসি, এগুলো জাস্ট টপিকস গুলো আমরা টাচ করছি, এগুলো প্রত্যেক কটা টপিকসকে আমরা একদম ডিটেলসে আমরা ডিল করব উইথ এক্সাম্পলস। কি করে আমরা এই জিনিসগুলোকে এস্টাবলিশ করব, আমাদের মনে থাকবে, আমরা কি করে নিজের ঘরের আশেপাশে ছোট ছোট এক্সাম্পলস গুলোকে নেব, যেহেতু আপনার সবসময় মেমোরিতে বিষয়গুলো থাকবে আর আপনি এগুলোকে রিট্রিভ করতে পারবেন, যখন চাইবেন তখন আপনি রিট্রিভ করতে পারবেন, আর এগুলো ইউজ করে আপনি আপনার পরীক্ষায় কোশ্চেন্স গুলো আপনি অ্যাটেম্প করতে পারবেন। তার জন্য আমরা এগুলোকে আবার ডিসকাস করব। মনিটারি পলিসি, মনিটারি পলিসি কি আছে, বলছে যে মনিটারি পলিসি রেফার্স টু দ্য পলিসি অফ সেন্ট্রাল ব্যাংক। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেনে, যে হু মেক্স মনিটারি পলিসি। অপশনস থাকবে সেন্ট্রাল ব্যাংক, সেকেন্ড থাকবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, থার্ড থাকবে ফিনান্স মিনিস্ট্রি, ফোর্থ অন্য কিছু থাকতে পারে। তো একদম ক্লিয়ার থাকতে হবে যে মনিটারি পলিসি কে তৈরি করে, সেন্ট্রাল ব্যাংক তৈরি করে।
ইন্ডিয়া রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ইজ রেসপন্সিবল ফর মনিটারি পলিসি। আমরা আলোচনা করেছিলাম যে সেন্ট্রাল ব্যাংকের মানে হচ্ছে যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ভারতের সেন্ট্রাল ব্যাংকটাকে সেটা হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। সো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ইজ রেসপন্সিবল ফর মেকিং দ্য মনিটারি পলিসি। ঠিক আছে, এবার রেপো রেট, রিভার্স রেপো রেট, সিআরআর, এসএলআর আর পার্ট অফ মনিটারি পলিসি। মনিটারি পলিসি যেটা আছে সেখানে একটাই পলিসি এটা, যে এই যে রেটস গুলো যেটা আমরা আলোচনা করবো এখন, রেপো, রিভার্স রেপো, সিআরআর, এসএলআর, এই রেটস গুলো কেমন হবে, এই যে রেটস গুলোকে ডিসাইড করি, কেন ডিসাইড করি, এই রেটস গুলোকে ডিসাইড করেই কিন্তু আমরা মার্কেটে মানি ফ্লোটা কন্ট্রোল করি। আমরা মানি ফ্লো কন্ট্রোল করি এই টুলস গুলোকে ইউজ করে। সেই জন্য মনিটারি পলিসিতে বেসিক্যালি আমরা ডিসাইড করি যে এই টুলস গুলো কি করে ইউজ করব টু কন্ট্রোল দ্য সাপ্লাই অফ মানি ইন এ পার্টিকুলার ইকোনমি। ইকোনমিতে মানি সাপ্লাই কন্ট্রোল করার জন্য আমরা এটা ইউজ করি। রেপো রেট, রেপো রেট মিন্স দ্য রেট বাই হুইচ আরবিআই গিভস লোন। আমরা যেরকম লোন নিই, ব্যাংকেও লোন নিতে হয়, ব্যাংক আরবিআই এর কাছ থেকে যে রেটে লোন নেয় সেটাকে আমরা বলি রেপো রেট। রেপো রেট মোটামুটি আমাদের কাইন্ড অফ 4.5 এখন সাপোজ করো এক্সাম্পল, যে যদি আমরা অ্যাজিউম করতে পারি আমাদের কারেন্ট রেপো রেট, তো সিম্পল রেপো রেটটা কি হচ্ছে, রেপো রেটটা হচ্ছে যে এমন একটা রেট যে রেটে আরবিআই ব্যাংকগুলোকে লোন দেয়, সেটাকে আমরা রেপো রেটটা বলছি। তার ঠিক উল্টো হবে আমাদের রিভার্স রেপো রেট। রিভার্স রেপো রেট কেন, আরবিআই যখন মনে হচ্ছে, কেন আরবিআই কি করছে, আরবিআই মনিটারি পলিসি করছে। মনিটারি পলিসি মানে কি, ফ্লো অফ মানি ইন এ মার্কেট, একটা মার্কেটে কত টাকা থাকবে তখন লোন দেবে, লোন দিয়ে মার্কেটে কি করে মানি সাপ্লাইটা বাড়ায়। আর আবার লোন নিয়ে মানুষের কাছ থেকে বা ব্যাংকের কাছ থেকে যখন আরবিআই লোন নিয়ে নিল, তার মানে হলো মার্কেট থেকে মানি সাক করে নিল, মানিটা বার করে নিল। তো সেটাই হয় রিভার্স রেপো রেট। রিভার্স রেপো রেট কি হচ্ছে, যে যখন ব্যাংকের কাছ থেকে যখন আরবিআই টাকাটা নিয়ে নেয়, আরবিআই এট এ টাইমস বড়ো ফ্রম ব্যাংক। কেন বড় করতে হয় ওকে, যখন আরবিআই দেখে যে মার্কেটে মানি ফ্লোটা বেশি আছে, মানি ফ্লো বেশি হলে কি হচ্ছে, ইনফ্লেশন হচ্ছে। কেন ইনফ্লেশন হচ্ছে, মানি ফ্লো বেশি আছে, সবার হাতে টাকা বেশি আছে, সবাই বেশি টাকা খরচ করছে, ডিমান্ড বাড়ছে, সাপ্লাই সেভাবে বাড়ছে না, জিনিসগুলো সেভাবে প্রোডাকশন বাড়ছে না, কিন্তু ডিমান্ড বাড়ছে, সাপ্লাই বাড়ছে না, ডিমান্ড বাড়ছে বলে জিনিসপত্রের রেটটা বেড়ে যায়। রেট বাড়লেই ইনফ্লেশন হয়ে যায়। ইনফ্লেশন হলে কি হবে, সবার থেকে লোয়েস্ট স্ট্র্যাটাতে যারা লোকরা আছে, সবার থেকে গরিব লোক যারা আছে, তাদের সবার থেকে সমস্যা হয়। তাই সেটা কন্ট্রোল করতে আরবিআই কি করে, আরবিআই রিভার্স রেপো রেটে কি করে, ব্যাংকের কাছ থেকে বড় করতে শুরু করে, মার্কেট থেকে টাকা পুল করতে শুরু করে। তো আরবিআই এট এ টাইমস বড় ফ্রম ব্যাংকস এট এ রেট লোয়ার দেন, এটা লোয়ার হয় ফ্রম দ্য রেপো রেট, ইট ইজ নোন এজ রিভার্স রেপো রেট। ঠিক আছে, তো আরবিআই যখন ব্যাংকে লোন দিচ্ছে তখন কিন্তু বেশি বেশি পয়সা নিচ্ছে, কিন্তু যখন আরবিআই নিজেই লোন নিচ্ছে ব্যাংকের কাছ থেকে, তখন কিন্তু লোয়েস্ট রেটে নেয়। এটা হলো আমাদের রিভার্স রেপো রেট। এটা টুলস গুলো কোথায় ইউজ হয়, কখন ইউজ হয়, পুরো ডিটেলসে আমরা পড়বো। মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি, এটা কি হয়, এটা হয় বেসিক্যালি যে এমএসএফ হয় যে ইট ইজ দ্য রেট এট উইচ শেডিউল্ড কমার্শিয়াল ব্যাংকস গুলো কি হয়, কোনটা শেডিউল্ড, কোনটা নন শেডিউল্ড, কোনটা কমার্শিয়াল, কোনটা গভর্নমেন্ট ব্যাংক, কোনটা নন কমার্শিয়াল, এই পার্টগুলো আমরা ব্যাংকিং সেক্টর গুলো যখন কভার করব তখন আমরা পুরোটা কভার করব। এখানে বলছে যে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি ইজ দ্য রেট এট হুইচ শিডিউলড কমার্শিয়াল ব্যাংক কুড বরো মানি ওভারনাইট। মানে এটা হচ্ছে খুব ইমার্জেন্সিতে কাজ যখন পড়ে। নর্মালি ব্যাংক কি করবে, ব্যাংক তো রেপো রেটে ওদের কাছ থেকে লোন নিতে পারবে, কিন্তু ওভারনাইট এক রাতের জন্য যখন খুব ইম্পর্টেন্ট দরকার পড়ে যায়, তখন কিন্তু মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি সেটা কত নিতে পারেও, সেটা হচ্ছে 2% অফ দ্যাট রেসপেক্টিভ নেট ডিমান্ড এন্ড টাইম লাইবিলিটি। ব্যাংকের কাছে যত টাকা থাকে তার মাত্র 2% টাকা ব্যাংক একটা রাত্রিবেলার জন্য ফর ওয়ান নাইট আরবিআই এর কাছ থেকে নিতে পারে, সেটাকে বলে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। কারেন্ট এমএসএফ রেট এটা হায়ার হয়, কেন হায়ার হয়, খুব ছোট পিরিয়ডের জন্য ইমার্জেন্সি বেসিসে কিন্তু এই লোনটা নেয় ব্যাংকগুলো আরবিআই এর কাছ থেকে। তো সেটা কত নিতে পারে, একটা লিমিট আছে, 2% অফ নেট ডিমান্ড এন্ড টাইম লাইবিলিটিস। নেট ডিমান্ড এন্ড টাইম লাইবিলিটিস কি আছে, যখন আমরা পুরো মনিটারি পলিসি যখন আমরা ডিটেলসে আলোচনা করব, সেই পয়েন্ট অফ টাইমে আমরা মনে রাখবেন, এটা ডিসকাস করব। জাস্ট আপনাকে মনে রাখতে হবে এমএসএফ কি,
ব্যাংক তো রেপো রেটের থ্রু আরবিআই এর কাছ থেকে টাকা নিতেই পারে, কিন্তু যখন ইমার্জেন্সি বেসিসে একটা রাত্রিবেলার টাইমে প্রচুর টাকার দরকার পড়ে যায়, তখন কিন্তু ব্যাংক কি করে, এমএসএফ ইউজ করে আরবিআই এর কাছ থেকে লোন নেয়, কিন্তু তার রেট অফ ইন্টারেস্টটা কিন্তু বেশি আছে। ব্যাংক রেট কি আছে? দ্য ব্যাংক রেট ইজ এ হায়ার রেট, এটা একটু হায়ার রেট, ইউজুয়ালি কি 1% হায়ার দেন রেপো রেট। রেপো রেট থেকে 1% কিন্তু হায়ার, এটা হচ্ছে চার্জ বাই আরবিআই when it gives loans to the commercial bank। দেখুন, রেপো রেট আর রিভার্স রেপো রেট একটা কনসেপ্ট ছিল, আমরা পড়লাম, কিন্তু ফাইনালি ব্যাংক রেট এটা এমন রেট যেটা আরবিআই চার্জ করে কমার্শিয়াল ব্যাংকদেরকে, সেটা। তো সাপোজ করুন ব্যাংক রেট যদি 5.5% হয়, এটা রেপো রেট থেকে বেশি আছে। তার কারণ আছে যে ব্যাংক রেট যেটা হচ্ছে সেটা কেন ডিফারেন্ট হচ্ছে সেটা দেখতে পারবো। যে ব্যাংক রেট যেটা ডিফারেন্ট হচ্ছে এমএসএফ থেকে, এমএসএফ এর ক্ষেত্রে আপনি কি করতে পারছিলেন, এমএসএফ এর ক্ষেত্রে আপনি একটা ওভারনাইটের জন্য আপনি নিতে পারছিলেন, প্রথম সমস্যা এটা। আর সেকেন্ড হচ্ছে আপনার যে এনডিটিএল ছিল, নেট ডিমান্ড এন্ড টাইম লাইবিলিটিস, তার মাত্র কিন্তু আপনি 2% আপনি ব্যাংকের কাছ থেকে বড় করতে পারছিলেন। এখানে কিন্তু সেরকম কোনো লিমিটেশন নেই যে আপনি মাত্র 2% বড় করতে পারবেন, এখানে আপনি চাইলে বেশি টাকাও বড় করতে পারেন। সিআরআর, সিআরআর খুবই ফেমাস কনসেপ্ট একটা মনিটারি পলিসিতে। এটা কি হচ্ছে, যে ব্যাংকরা পারফর্ম করছে, ব্যাংকরা যখন ফাংশন করছে, ব্যাংকের কাছে আপনার টাকা রিজার্ভ আছে, ব্যাংকের কাছে যে রিজার্ভ আছে, ব্যাংক সেখান থেকে মানুষদেরকে লোন দেয়, লোন দিয়ে ব্যাংক কি করছে, ইন্টারেস্ট আর্ন করছে, ইন্টারেস্ট যখন আর্ন করছে সেই ইন্টারেস্টের উপরে কিছু ইন্টারেস্ট আপনাকে দিচ্ছে। সাপোজ করুন আপনি যদি সেভিংসে আজকে এসবিআই তে টাকা পয়সা জমা করেন, আপনি 2.75% রেট অফ ইন্টারেস্টে আপনি ইন্টারেস্ট পাবেন। কিন্তু এসবিআই সেম টাকা যখন কোন একটা লোককে পার্সোনাল লোন দিচ্ছে, তখন এসবিআই তার কাছ থেকে 10.5 or 11% চার্জ করছে। তো এই যে 7 থেকে 8% যে এক্সট্রা এসবিআই চার্জ করছে, সেই চার্জের মধ্যে এসবিআই নিজের প্রফিট রাখছে, নিজের খরচ রাখছে, সেগুলো বার করে রাখছে। তো সিআরআর কি হয়, যে মানুষদের কাছে যে টাকাটা জমা থাকে ব্যাংকে, তো ব্যাংকে একটা অ্যামাউন্ট, মানে আমরা সবাই যদি আজকে ব্যাংকে টাকা জমা করেছি, আর হুট করে যদি সবার ইচ্ছা হলো আজকে টাকা বার করব, ব্যাংকের টাকা নেই, কেন ব্যাংক তো সমস্ত টাকা ধার দিয়ে দিচ্ছে, তাই তো। এবার যদি সম্পূর্ণ টাকা ধার দিয়ে দেয়, তাহলে কারো তো প্রয়োজন পড়লে কেউ পাবে না ব্যাংকে। তাই আরবিআই পলিসি তৈরি করে যে ক্যাশ রিজার্ভ রেশিও, কতটা ক্যাশ ব্যাংকে সবসময় নিজের কাছে রাখতে হবে, যেহেতু ব্যাংক ডিফল্টার না হয়ে যায়। যখন ব্যাংকে আমরা টাকাটা জমা করছি, তখন ব্যাংক তো টাকা নিয়ে নিচ্ছে, কিন্তু এটা ব্যাংকের তো লাইবিলিটি, তাই তো। আপনি কখনো কি ডিমান্ড করতেই পারি যে আমি যে টাকাটা জমা করেছিলাম সে টাকাটা আমাকে দিন। সো ব্যাংক যেহেতু ডিফল্টার্স না হয়ে যায়, কেন যদি ইকোনমিতে যদি ব্যাংক ডিফল্টার হয়ে যায়, তাহলে একটা প্যানিক ক্রিয়েট হবে, আর টোটাল ইকোনমিক্স কিন্তু কোল্যাপস হতে পারে বা সমস্যা তৈরি হতে পারে। বলে সিআরআর খুবই একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। তার ফুল ফর্ম হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও। এটা হচ্ছে পার্সেন্টেজ অফ লিকুইড রিজার্ভ ইচ ব্যাংক হ্যাভ টু কিপ এজ ক্যাশ রিজার্ভ উইথ আরবিআই। আরবিআই এর কাছে ব্যাংকদেরকে একটা ক্যাশ অ্যামাউন্ট রাখতে হয়, সেই অ্যামাউন্টটাকেই আমরা বলি সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও। ঠিক আছে, ইন দেয়ার কারেন্ট অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্টে ওদেরকে রাখতে হয়। ব্যাংক উইল নট গেট এনি ইন্টারেস্ট, এর উপরে ব্যাংক কিন্তু কোনো ইন্টারেস্ট পায় না। যদি ব্যাংক ইন্টারেস্ট পায় না বলে এটা কি একটা স্ট্যাচুটরি নিড, প্রত্যেক কটা ব্যাংকে কিন্তু সিআরআর রাখতেই হয়, ক্যাশ রিজার্ভ রেশিও একটা পার্সেন্টেজ আছে, সেটা রাখতেই হয়। এখন সিআরআর কত হতে পারে, মোটামুটি ধরুন 3 থেকে 4%। একটা ব্যাংকের কাছে যত টাকা আছে তার 3% ক্যাশ হিসাবে ব্যাংকে আরবিআই তে রাখতে হয়, সেটাকে বলি আমরা সিআরআর। মনিটারি পলিসিতে কিভাবে ইম্প্যাক্ট করে এটা, যদি ব্যাংক মনে করে, আরবিআই মনে করে যে আমাকে ব্যাংকের কাছ থেকে টাকা কমাতে হবে, ব্যাংকের হাতে যে টাকাটা আছে বেশি আছে বলে এরা বেশি টাকা পয়সা লোন দিয়ে দিচ্ছে, আর বলে মার্কেটে টাকা ফ্লো বেশি হয়ে যাচ্ছে, মানি ফ্লো বেশি হয়ে যাচ্ছে বলে ইনফ্লেশন বাড়ছে, যদি ব্যাংক সেটা মনে করে, তাহলে ব্যাংক কি করবে, সিআরআরটা বাড়িয়ে নেবে। যখন সিআরআর বাড়াবে, তখন ব্যাংকের কাছে টাকাটা কম থাকবে লেন্ডিং করার জন্য, ব্যাংক কম টাকা দেবে, মার্কেটে টাকা ফ্লো কম হবে, বলে আমরা ইনফ্লেশনটা কিন্তু কন্ট্রোল সেভাবে করতে পারবো। সো ব্যাংক কি করে, আরবিআই সেন্ট্রাল ব্যাংক কি করে, মনিটারি পলিসিতে সিআরআর এজ এ পলিসি ইউজ করে। ঠিক সেভাবে হচ্ছে এসএলআর। এসএলআর এর নামেই আমরা দেখতে পারি, এখানে বলছে স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও, এসএলআর। এটা কি হচ্ছে, এটা হচ্ছে পার্সেন্টেজ অফ লিকুইড রিজার্ভ ইচ ব্যাংক হ্যাভ টু কিপ অ্যাজ ক্যাশ রিজার্ভ উইথ দেমসেলফ। প্রিভিয়াস কেসে কি ছিল, ইন কেস অফ সিআরআর কি ছিল, যে ব্যাংক ক্যাশের একটা পোর্শন, ক্যাশ রিজার্ভ আরবিআই তে গিয়ে রেখে দিচ্ছে, সেটা হলো সিআরআর। এসএলআর কি হচ্ছে,
যে ক্যাশ তো রাখছে, কিন্তু কোথায় রাখছে? টাকাটা ব্যাংক নিজের কাছেই রাখছে। আর এগুলো রেশিও কেন বলছি? এক্স অ্যামাউন্ট জমা করে দিল, ওর কাছে যত টাকা আছে, টোটাল যত টাকা ডিপোজিট আছে, যেহেতু এটা একটা রেশিও ডিপোজিট, সেই জন্য 3% ছিল। মানে যদি ব্যাংকের কাছে 100 টাকা থাকে, তাহলে 3 টাকা ওকে কি রাখতে হচ্ছে? অ্যাজ এ সিআরআর ওকে রাখতে হচ্ছে। কার কাছে? আরবিআই এর কাছে। তারপরে আমাদেরকে সাপোজ করুন এসএলআর 18.5% যদি হয়, তাহলে প্রত্যেকটা ব্যাংকে যত টাকা ব্যাংক জমা নিচ্ছে মানুষের কাছ থেকে, তার 18.5% কিন্তু ব্যাংকে মোটামুটি এত টাকা ব্যাংকে নিজের কাছে রাখতে হয়। এটা হলো সিআরআর। The main difference between CRR and SLR is that bank need to keep CRR with RBI but SLR with themselves. SLR কিন্তু ব্যাংক নিজের কাছে রাখবে, কিন্তু ব্যাংক ওটা ইউজ করতে পারে না, খরচ করতে পারে না। সিআরআরটাও খরচ করতে পারে না, পারবেই না, কেন? সেই টাকাটা তো আরবিআই এর কাছে থাকছে। কিন্তু ইন কেস অফ এসএলআর, যদিও টাকাটা ব্যাংক নিজের কাছেই রাখে, কিন্তু ব্যাংক কখনো খরচ করতে পারে না। সেই পার্টটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। একটা সিআরএআর কনসেপ্ট আছে, ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড। এটা যত বেশি হয় তত বেশি ভালো। ফিসকাল পলিসি আমরা যেভাবে পড়লাম, মনিটারি পলিসি ডিটেলসে পড়বো, জাস্ট টাচ করলাম আমরা, ঠিক সেভাবে ফিসকাল পলিসিও কিন্তু ইম্পর্টেন্ট। ফিসকাল পলিসি কে তৈরি করে? পলিসি অ্যাকশনস অফ দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্টের যে অ্যাকশনস গুলো আছে সেখান থেকে ডিসাইড হয় ফিসকাল পলিসি। তো মনিটারি পলিসি সেন্ট্রাল ব্যাংক ডিসাইড করে, ফিসকাল পলিসি আমাদের গভর্নমেন্ট ডিসাইড করে। বাজেট, ট্যাক্স, সাবসিডি, এক্সপেন্ডিচার এইগুলোকে চেঞ্জ করে বা এই পার্টিকুলার ইস্যুগুলোতে পলিসি ডিসিশনস গুলো নিয়ে গভর্নমেন্ট কিন্তু ফিসকাল পলিসি গুলোকে তৈরি করে। তো সেখানে আমাদেরকে ফিসকাল ডেফিসিট আর প্রাইমারি ডেফিসিট গুলো আমরা পড়বো। আমরা যখন এক্সপেন্ডিচার পার্ট গুলো পড়বো, রেভিনিউ কি, এক্সপেন্ডিচার কি, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, রেভিনিউ এক্সপেন্ডিচার, সেই পার্ট গুলো পড়বো। সেখানে আমরা কিন্তু ফিসকাল ডেফিসিট আর আমরা প্রাইমারি ডেফিসিট পার্টস গুলো নিয়ে কিন্তু ডিসকাস করব। নর্মালি ফিসকাল ডেফিসিট কি হয়? বেসিক্যালি এটা বরোয়িংস, গভর্নমেন্টের যে বরোয়িংস গুলো আছে সেটাকে আমরা ফিসকাল ডেফিসিট প্রাইমারি বলি। কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, ব্যালেন্স অফ পেমেন্ট একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। ডিটেলসে আমরা যখন ক্লাসেস শুরু করব তখন আমরা ব্যালেন্স অফ পেমেন্টটাও পড়বো। এখন জাস্ট টাচ করবো আমরা ছোট্ট করে যে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট একটা সিএডি, একটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। সেটা কি হয়? কারেন্ট অ্যাকাউন্ট ইজ দ্য সাম অফ দ্য ব্যালেন্স অফ ট্রেড। আমরা দুখানা কান্ট্রি, আমরা আর পাকিস্তান বা আমরা আর চাইনা, দুটো কান্ট্রির মাঝখানে ট্রানজেকশনস হয়। প্রত্যেকদিন এখান থেকে কিছু জিনিস এক্সপোর্ট হয় যেটা চায়না পৌঁছে যায়। চায়না থেকে আমরা কিছু না কিছু আমরা ইম্পোর্ট করি। লাইক আমরা পেট্রোলিয়াম প্রোডাক্টস গুলো অনেক কিছু আমরা কনজিউম করি, তার জন্য আমরা পেট্রোলিয়াম আমরা ইম্পোর্ট করি অন্য জায়গা থেকে। আমাদের এখান থেকে চায়না কি ইম্পোর্ট করে? চায়না এখান থেকে র মেটেরিয়াল নিয়ে যায়, আয়রন ওর নিয়ে যাচ্ছে, কোল নিয়ে যাচ্ছে, রাইস নিয়ে যাচ্ছে, চাল নিয়ে যায় চায়না এখান থেকে। তো যখন আমি কিছু দিচ্ছি আর কিছু নিচ্ছি, ওই যে ট্রেড যেটা হচ্ছে, ট্রেডের মাঝখানে আমাকে ওকে দিতে হবে 100 টাকা, ওর কাছে আমি পাবো 70 টাকা, তাহলে 30 টাকা যেটা এক্সট্রা হয়ে যাচ্ছে সেটাকেই বলছে ব্যালেন্স অফ ট্রেড। এক্সপোর্টস মাইনাস ইম্পোর্ট অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, যেটা আপনারা গুডস অ্যান্ড সার্ভিসেস যেটা আমরা দিচ্ছি একটা কান্ট্রিকে আর তার কাছ থেকে অন্যান্য সার্ভিসেস নিচ্ছি। তো কারেন্ট অ্যাকাউন্ট কি হয়ে যাচ্ছে? কারেন্ট অ্যাকাউন্ট ইজ দ্য সাম অফ, এটা হচ্ছে সাম অফ কার সাম? ব্যালেন্স অফ ট্রেড। ব্যালেন্স অফ ট্রেড কি? যত আমি এক্সপোর্ট করছি তার যে ভ্যালু আর যত আমি ইম্পোর্ট করছি তার যে ভ্যালু, যদি আমি মাইনাস করে দিই তাহলে ব্যালেন্স অফ ট্রেড হয়ে যাচ্ছে। তারপরে নেট ফ্যাক্টর ইনকাম, আমার নেট ফ্যাক্টর ইনকাম কত আছে, এটা কোথায় আমি আয় করি? ইন্টারেস্ট থেকে কত আয় করছি আর ডিভিডেন্ড কত আয় করছি, সেটা হচ্ছে আমাদের নেট ফ্যাক্টর ইনকাম। আর নেট ট্রান্সফার পেমেন্ট, এটা কি? ফরেন এড হতে পারে। আমার একটা বন্ধু কাজ করছে কাতারে, সে প্রত্যেক মাসে বা প্রত্যেক বছরে হয়তো ফ্যামিলিকে টাকা পাঠাচ্ছে, টাকাটা হতে পারে ফরেন এড হতে পারে। এই সমস্ত জিনিসকে যখন আমরা যোগ করি তাকেই আমরা বলছি কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট। কেন কি ডেফিসিট কেন? আমাদের এখান থেকেও এটা হচ্ছে, কেউ ভারতে আছে, সে বাইরের টাকা পাঠাচ্ছে, বাইরের লোক ভারতে টাকা পাঠাচ্ছে। তো এই যে একটা কান্ট্রি থেকে কত টাকা আসছে আর এখান থেকে কত টাকা আমরা পাচ্ছি, তার জন্য আমরা মাইনাস করি, সেটাকে আমরা কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট পার্টে আমরা দেখতে পারি। ডিটেলস আমরা আলোচনা করব যখন আমরা এটা বাজেট গুলো আলোচনা করব বা গভর্নমেন্ট বাজেটিং আলোচনা করব, সেখানে আমরা এটা দেখতে পারবো। তারপরে ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেফিসিট আছে, এটা আমাদের পড়তে হবে। সো এইগুলো মোটামুটি আমাদের টপিকস গুলো ছিল যেটা আজকে আমরা ডিসকাস করলাম। কালকে থেকে আমরা প্রত্যেকটা টপিকস ধরবো একটা করে, আর সেই টপিকস গুলো আমরা ডিটেলসে একদম একদম ডিটেলসে আমরা এগুলো পড়বো। আর তারপর আমরা দেখবো যে সেই টপিকস থেকে কেমন প্রশ্নগুলো পরীক্ষায় আসছে, সেই প্রশ্নগুলো আমরা সলভ করব। তারপরে আমাদের প্রিপারেশন হবে আস্তে আস্তে।
তাহলে আজকে সবাইকে গুড নাইট। আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। কালকে আবার আমরা দেখা হবে নতুন টপিক, মোস্টলি হয়তো ন্যাশনাল ইনকাম দিয়ে আমরা শুরু করব, না হলে হয়তো ডিমান্ড এন্ড সাপ্লাই, প্রাইস কি করে হয় ডিসাইড, কি করে ইনফ্লেশন হয়, কি করে গ্রোথ হয়, সেই পার্টটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আজকের ক্লাস এখানে আমরা শেষ করি। থ্যাংক ইউ সবাইকে। যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করুন, নাহলে আমরা ক্লাস শেষ করব আজকের। কারো প্রশ্ন হয়তো নেই। ওকে, গুড নাইট তাহলে সবাইকে।